সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে গেছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 802তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দরনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ আদনানের জীবনের কলিজা কাঁপানো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, রাতের আঁধারে কবর থেকে সন্তানকে নিয়ে পালিয়ে যায় বাবা। আজকের গল্পটা এমন একটা গল্প বন্ধু, এই গল্প শেষ পর্যন্ত শোনার পর আপনি আপনার নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই দুনিয়াতে কিছু পুরুষের ভালোবাসা সত্যি হয় বড় অদ্ভুত। কিছু পুরুষের ভালোবাসা এতটাই অদ্ভুত হয়, গত কিছুদিন আগে আমি কোথায় জানি ট্রেনে আগুন লাগার একটা নিউজ দেখেছিলাম। ট্রেনে আগুন লাগার পরে তার বউ এবং বাচ্চা দুজনেই পুড়ে যায়। এই ভদ্রলোক তখন পর্যন্ত ভালো ছিল, তার গায়ে আগুন লাগেনি। সে চাইলে জানালা দিয়ে বের হয়ে যেতে পারত। কিছু মানুষ তাকে বাইরে থেকে ডাকতেছে, চলে আসেন, জানালা দিয়ে বেরিয়ে যান। কিন্তু এই লোকটা জানালা দিয়ে বের হয়নি। যে আগুনে তার বউ এবং বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে, সেই একই আগুনে ইচ্ছাকৃতভাবে এই লোকটাও পুড়ে গেল। বউ বাচ্চাকে ট্রেনের মধ্যে জ্বলন্ত আগুনে ছেড়ে দিয়ে এই লোকটা বেরোতে পারেনি। তাই বলি, কিছু পুরুষের ভালোবাসা আমাদের এই সমাজে সত্যি বড় অদ্ভুত। আমি আবার বলি, এবং আজকের এই গল্পের আদনান ভাই একই ঘটনা বলতে তার চেয়েও মনে হয় আরও বেশি ভয়ঙ্কর। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের মানুষ, বর্তমান আমেরিকান প্রবাসী আদনানের জীবনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে আদনান ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আদনান হোসেন, আমার বাড়ি বন্দরনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার ছোট একটা ভাই সহ আমার দাদি। চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। শুনেছিলাম আমার বাবা নাকি চট্টগ্রামে অনেকগুলো ট্রাভেল এজেন্সির ব্যবসা আছে। মানে আমার বাবা বিভিন্ন দেশে লোক পাচার করে, বিভিন্ন দেশে লোক পাঠায় কাজের উদ্দেশ্যে। এছাড়াও রয়েছে আমার বাবার গার্মেন্টসের ব্যবসা। গার্মেন্টসের বিভিন্ন প্রোডাক্ট আমার আব্বা বিভিন্ন দেশে বিক্রি করে। এক কথায় আমার আব্বা একজন ইনপোর্টার এবং বিভিন্ন ধরনের মালও বাংলাদেশে নিয়ে আসতো এবং একইভাবে বাংলাদেশ থেকে অনেকগুলো মালও আব্বা আউটপোর্ট করতো, দেশের বাইরে বিক্রি করতো। মোটামুটি আমার বাবা খুবই নাম করে একজন ব্যবসায়িক ছিল। ছোটোবেলা থেকে আমার পরিবারটা অনেক সুখী একটা পরিবার। আমি আমার পরিবারে তেমন কোনো অভাব অনটন দেখি নাই বললেই চলে। বাবা মায়ের আদর ভালোবাসার আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটে। শৈশব পার হয়ে আমি যখন কৈশোরে পা দিই, তখন আমি আমার পরিবারে এক ধরনের একটা সমস্যা দেখতে পাই। সমস্যাটা হচ্ছে এরকম, আমার মা খুবই নিম্নবিত্ত ফ্যামিলির একটা মেয়ে ছিল। আমার নানা অনেক বেশি গরিব ছিল এবং হতদরিদ্র একজন গরিবের মেয়ে ছিল আমার মা। আমার নানা ভাই মাঠে ঘাটে কাজ করতো, কিন্তু আমার মা দেখতে অনেক বেশি সুন্দরী ছিল। এত সুন্দরী ছিল আমার মা, মাশাআল্লাহ। আমার দৃষ্টিতে মনে হচ্ছে আমার মায়ের মতো সুন্দরী মহিলা আমি আমাদের অত্র এলাকাতে আর একটাও দেখিনি। দেখতে এত বেশি রূপবতী আমার আম্মা ছিল, এত সুন্দরী ছিল। তো আমি যখন কৈশোরে, মানে আমি যখন স্কুলে পড়াশোনা করি, তখন আমার আম্মার ভিতরে এক ধরনের একটা কষ্ট আমি বুঝতে পারি। মানে আমার আম্মা অলওয়েজে কান্নাকাটি করে, মানে সারাটাক্ষণে দেখি কান্নাকাটি করে। এবং কিছুদিন পর আমার বাবা মা ঘুরতে যায়। এবং দুঃখের ব্যাপার হচ্ছে, মাকে নিয়ে বাবা যখন বেড়াইতে যায়, ঘুরতে যায়, তখন বাবা কখনোই আমাদেরকে নিত না। আমাকে আর আমার ছোটো ভাইকে, ওকে নিত না, আমাকেও নিত না, ছোটো ভাইকে নিত না। শুধু আম্মা বোরকা পরতো এবং আমার আব্বা পাঞ্জাবি পরে আমার মাকে নিয়ে ঘুরতে যাইতো। 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত ঘুরতো। মাকে যদি জিজ্ঞেস করতাম যে মা কোথায় গিয়েছিলা, মা বেশিরভাগ সময় বলতো যে মা কক্সবাজার গিয়েছে, বাবার সাথে কক্সবাজার গিয়েছে। তো ওই সময় কক্সবাজার সবাই প্রায় ঘুরতে যায় ফ্যামিলি নিয়ে। কিন্তু আমার মনের ভিতরে একটা কষ্ট হলো, আমার বাবা সবসময় আমার মাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, কিন্তু আমাদেরকে কেন নেয় না। বাবাকে যতই বলি যে বাবা এবার তুমি যখন কক্সবাজার যাবা, আমাকে আর ছোটো ভাইকে সাথে করে নিয়ে যাবা, আম্মাকে নিয়ে যাও, সাথে আমাদেরকে নিয়ে যাও, কিন্তু আমার বাবা আমার কোনো কথাই শোনে না। আমি যতই বাবাকে বলি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, বাবা আমাদেরকে নিয়ে যায় না, শুধু একা মাকে নিয়ে আমার বাবা ঘুরতে যায়। তো যাই হোক, মাকে নিয়ে যাচ্ছে, মাকে নিয়ে ঘুরুক, এই বিষয়ের উপর আমার আর কোনো অভিযোগ নাই, বা আমি আর বাবাকে কোনো কিছু বলিও না। এমন করেই তখন সময়গুলো কাটতে থাকে। আস্তে আস্তে করে যখন বড় হই, আমার বয়স যখন 8 থেকে 10 বছরের কাছাকাছি, আমি তখন স্কুলে পড়াশোনা করতাম। ওই সময়টাতে আমি খেয়াল করে দেখতাম যে আমার মা
ঠিক যখনই আমার বাবার সাথে ঘুরতে যাইতো এবং যাওয়ার সময় আমার মা কান্না করে যাইতো এবং ঘরে ফেরার পথও আমার আম্মা কান্না করতো। বাসায় এসে আমার আম্মা একইভাবে কান্না করতো এবং একটা পর্যায়ে আমার মা আব্বার সাথে ঘুরতে যেতে চাইতো না। আব্বা যখন জোরাজুরি করতো যে চলো তোমাকে নিয়ে যাব, আম্মা যাইতো না। আম্মা বলে আমি যাব না, এবং যাব না বললে আমার আব্বা আমার মাকে মারতো। প্রথম দিকে আমার মা চলে যেত, কিন্তু শেষের দিকে আমার মা যেতে চাইতো না। ঠিক যখনই আম্মা যাইতে চাইতো না তখনই আমার আব্বার আমার মায়ের গায়ে হাত তুলতো, আমার মাকে প্রচণ্ড রকমের মারতো। এই জিনিসগুলো আমাকে খুব বেশি কষ্ট দেয় যে বাবা কেন মায়ের গায়ে হাত তুলবে, মা যেতে চায় না বা মা যাবে না, এটা হচ্ছে মায়ের এখতিয়ার, মায়ের ব্যাপার, কিন্তু বাবা কেন মাকে মারবে। এই নিয়ে আমার মনেও খুব কষ্ট জাগে। একদিন যখন আমার বাবা খুব অধমভাবে আমার মাকে মারতেছিল ঘরের ভিতর, আমার মায়ের চিৎকারের শব্দ যখন আমার কানে আসে, আমি আর ছোটো ভাই তখন ড্রয়িং রুমে বসে আছি। যখন এইভাবে আম্মা কান্নাকাটি করে আমি গিয়ে দরজা ধাক্কাইতে শুরু করি। যখন দরজা ধাক্কাই একটা পর্যায়ে আমার আব্বা তখন দরজা খোলে। দরজা খোলার পর আমি ভিতরে আমার আম্মাকে একেবারে কাপড়বিহীন অবস্থায় দেখতে পাই। আমার মায়ের গায়ে একটা সুতোও নাই। আমার আব্বা আমার মাকে, আমার মায়ের দুটো হাত খাটের সাথে বেঁধে রেখেছে। এবং আমি যখন ঘরে ঢুকে যাই, আব্বা যখন দরজা খোলে তখন আব্বা আমাকে বলে আয় আয় দেখ 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 তোর মা কেমন করে শুয়ে আছে দেখ। আমাকে তখন ডেকে নেয়। আমার মা পা দিয়ে নিজের শরীরটাকে ঢাকার জন্য কাপড় খুঁজতেছে। এই দৃশ্যটা আমার মনে হয় যে আমার দৃষ্টিতে দেখা সবচেয়ে খারাপ একটা দৃশ্য ছিল। আমি তখন আলনা থেকে কাপড় চোপড় এটা ওইটা টাইনে এনে মায়ের গায়ের উপরে দিচ্ছি, আর আমার বাবা মায়ের গায়ে থেকে এই কাপড়গুলো সরাই দিচ্ছে। আমার মায়ের ওই ফর্সা শরীরের বিভিন্ন অংশ থেকে তখন রক্ত বেরোচ্ছিল। আবার হাতে তখন ওই বেল্টটা ছিল, বেল্টের মধ্যেও রক্ত লেগে আছে। এমনভাবে আমার মাকে আমার বাবা মারতেছে এবং খুবই উলঙ্গভাবে। এটা দেখার পরে আমি তখন আর সহ্য করতে পারি নাই। ভিতরে রাগ অভিমানগুলো নিয়ে আমার একটা খেলনা বন্দুক ছিল, যেটা অনেকটাই প্রায় লোহা দিয়ে বানানো, লোহার করা অনেকটাই, দিকটা একেবারে অরিজিনাল বন্দুকের মতো। আমি ওইটা দিয়ে আমার বাবারে মারতে শুরু করি এবং একটা দুইটা বাড়ি আমার বাবার গায়ে পড়ে এবং আমার আব্বা তখন আমাকে লাথি মারে এবং লাথি মারা অবস্থা আমি তখন সেখানে অজ্ঞান হয়ে যাই। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার কাছে মনে হয় যে লাথিটা যে কোথায় লাগছে আল্লাহ জানে, আমি জ্ঞান হারিয়ে ফেলি। এবং আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমাকে সিএনজি করে, মানে লাইক টেম্পুর মতো করে আমাকে তখন হসপিটালে নিয়ে যাচ্ছে। সেই অবস্থা আমার তখন জ্ঞান আসে, কিন্তু এরপরে অনেক দিন পর্যন্ত আমার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বেরোইছে এবং আমি পায়খানাও করতে পারতাম না, তখনও রক্ত বেরোইতো। তো এমন একটা অবস্থার ভিতরে আমার আব্বা আমাকে মারে। অনেক দিন আমি হসপিটালে পর্যন্ত ভর্তি ছিলাম। তো হসপিটালে ভর্তি ছিলাম। এরপরে আমি আস্তে আস্তে বাড়িতে আসি। বাড়িতে আসার পর একইভাবে আমি আম্মাকে বলি যে আম্মা, বাবা যদি তোমাকে নিতে চায়, এত বছর গিয়েছো, এখন যাও না কেন, গেলে কি হবে, তুমি যাও। জোর করে আমার মাকে তখন আমার আব্বা আবার পুনরায় নিয়ে যাইতো এবং মাকে নিয়ে আমার বাবা বিভিন্ন জায়গায় যাইতো এবং মাকে নিয়ে ঘুরতো। তো আমার ভিতর তখন একটা পর্যায়ে যখন মোটামুটি বড় হয়েছি, তখন নিজের ভিতরে এই প্রশ্নটা জাগলো যে কী ব্যাপার, ঘুরতে গেলে প্রত্যেকটা মানুষ খুশি হয়। অনেকেই আমার ফ্রেন্ডের বাবা মারা যখন ঘুরতে যায় তারা তখন কত খুশি, তারা ঘুরতে যায় বিভিন্ন জায়গায়, তারা ঘুরে কত মজা। কিন্তু আমার মাকে যখনই ঘুরতে যাওয়ার কথা বলে আমার মায়ের মুখটা কেন এত কালো হয়ে যায়, মানে কেন আমার মা কান্নাকাটি করে, কেন আমার মা ঘুরতে যেতে চায় না, মা ঘুরতে যাচ্ছে না কেন, বা কেন আমার বাবা প্রতি সপ্তাহে আমার আম্মাকে একবার করে ঘুরতে নিয়ে যায়। এই প্রশ্নগুলো আমাকে তখন প্রচুর প্রশ্নবিদ্ধ করতে শুরু করে যে এর মাঝে কী রহস্য লুকিয়ে আছে এবং কী কারণে এরকম ঘটনাগুলো ঘটতেছে। আমি বিষয়গুলো বুঝতে পারতেছি না। একরকম বোঝার জন্য তখন আমি আমার আম্মুকে ইনকোয়ারি করতে থাকি যে আম্মুকে আসলে আব্বু কোথায় নিয়ে যায়। তা আমার বয়স তো অনেক ছোট, আমি চাইলেই তাদেরকে পাহারা দিতে পারি না বা তাদেরকে নিয়ে যেতে পারি না। আমার দাদি তখন খুব অসুস্থ, অনেক অসুস্থ, বিছানায়। আমি দাদিকে বারবার জিজ্ঞেস করেছি, দাদি আমার মারে প্রতি সপ্তাহে আমার আব্বা কোথায় নিয়ে যায়, কোথায় ঘুরতে নিয়ে যায়, এবং যাওয়ার সময় কেন মা কান্না করে, এবং আসলেও কেন মা অনেক দিন পর্যন্ত কান্না করে, বিছানা থেকে উঠতে পারে না, বিছানার মধ্যে শুয়ে থাকে, এইটা করার কারণটা কি। তো এরকম করে আমাদের বাড়িতে আমার একজন পুপি আছে, মানে আমার আব্বার দূর সম্পর্কের বোন হয়। তো তিনের সাথে আমার আম্মা সবসময় কান্নাকাটি করে এবং তার সাথে আমার আম্মা অনেক দুঃখ সুখ শেয়ার করে, অনেক সময় দেখি। তো আমি একদিন আমার এই পুপিটার বিয়ে হয়েছিল, ওনার জামাই মারা যায়, যাওয়ার পরে তিনি আমাদের বাড়িতেই থাকে, মানে উনি ওনার বাপের বাড়িতেই থাকে। তো আমি তখন পুপির একদিন জিজ্ঞেস করলাম যে পুপি তুমি রাগ করো না, আমি তোমার একটা কথা জিজ্ঞেস করি, যদি পারো আমাকে সত্যিটা বইলো, মিথ্যা বইলো না। পুপি আমার বলে সমস্যা নাই, তুই বল কী কথা, আমি তোকে সত্যিই বলবো। আমি বললাম পুপি আমার মা বাবার সাথে ঘুরতে যাওয়ার সময় এরকম কান্নাকাটি কেন করে এবং কেন প্রতি সপ্তাহে আমার মাকে নিয়ে আমার বাবা ঘুরতে যায়, কারণটা কি। পুপি তখন আমার মুখের দিকে তাকিয়ে আছে। পুপি তখন বলে যে আরেকটু বড় হয়ে যখন শরীরে আরেকটু মাংস হবে, একটু বুদ্ধি হবে, তখন কিছু টাকা পয়সা ইনকাম করে তোর মারে তোর বাবার কাছ থেকে নিয়ে যা, তোর বাবা মানুষ না, একটা মানুষরূপী জানোয়ার। আমি তখন বললাম পুপি মানুষরূপী জানোয়ার মানে
আমি তো বুঝি না, মানে আমার আব্বা তো ঠিক আমাদেরকে টাকা পয়সা দেয়, ছোটো ভাইকে পড়াশোনা করায়, আমাকে পড়াশোনা করায়, আম্মার যখন যা লাগে সব কিছুই কিনে দেয়। আমাদের পরিবারের প্রতি তো আব্বার অনেক টান ভালোবাসা। তাহলে তুমি আব্বাকে কেন জানোয়ার বলতেছো? আব্বা জানোয়ারে কী করলো? আমার পুপি তখন বলে যে শুধু টাকা পয়সা দিলেই কিন্তু মানুষ হয় না, তোর আব্বার ভিতরে মনুষ্যত্ব বলতে কোনো কিছুই নেই, তোর আব্বা একটা মানুষরূপী জানোয়ার। আমি তখন বললাম যে পুপি কী মানুষরূপী জানোয়ার, আমি না বুঝতে পারি না। পুপি তখন আমাকে বলে আমার বাবা নাকি আমার মাকে বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে বিভিন্ন লোকদের কাছে। পুপি আমাকে এও বলে যে তুই কথাগুলো কারো কাছে বলিস না, তুই তো আমাকে এমন করে জিজ্ঞেস করতেছিস, আমি আসলে তোকে না বলে পারতেছি না, কিন্তু কথাগুলো কখনোই কারো কাছে ভাঙবি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। পুপি আমাকে বলে যে তোর মাকে তোর বাবা নিয়ে যায়, ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কক্সবাজার নিয়ে যায়, এবং কক্সবাজার ওখানে নিয়ে তোর বাবা তার ব্যবসার কাজের জন্য বিভিন্ন বিদেশি লোকদের কাছে তোর আম্মাকে দিয়ে দেয় 2 এবং 3 রাতের জন্য। তো অন্তত আমার বয়স কম হয়েছে, বাট তারপর আমি এটা বুঝতে পারি যে আমার মাকে বিদেশি লোকের হাতে আমার বাবা তুলে দেয়। তার মানে বিষয়টা কিন্তু ভালো কোনো বিষয় না, এটা অনেক খারাপ একটা বিষয়। এবং আমি তখন আমার পুপিকে জিজ্ঞেস করি যে পুপি আমার মাকে কি করে বিদেশি লোকেরা? আমার পুপি তখন আমাকে বুকে ঝরাই ধরে হাউমাউ করে কান্নাকাটি করে। যাই হোক, এরপরে আমি আস্তে আস্তে করে বুঝতে শিখি একটা সময় যে আসলে আমার আম্মুর সাথে কী হচ্ছে। আমার বাবা তার ব্যবসায় লাভের জন্য বিভিন্ন দেশের বায়ারদের কাছে, বিশেষ করে বায়ারদের কাছে আমার আব্বা এই কাজটা করতো। বিভিন্ন গার্মেন্টসের যে বায়ারগুলো আসতো বিদেশ থেকে, যারা প্রোডাক্ট নিয়ে যেত, ওই লোকগুলোর কাছে আমার আব্বা নিজে আমার মাকে নিয়ে দিত। এটা আমার বলতে খুবই কষ্ট হচ্ছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তারপরেও বাস্তবতার খাতিলে, বাস্তবতা বোঝাতে গিয়ে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। এরকমভাবে প্রায় প্রত্যেক দিন আমার মাকে, প্রত্যেক সপ্তাহে আমার আম্মাকে নিয়ে যেত। নিয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে আমি যখন এই জিনিসগুলো বুঝতে পারার পরে একদিন আমার বাবা আমার আম্মাকে নিয়ে রওনা দিছে। রওনা দেওয়ার পর আমি তখন মায়ের সাথে রওনা দিছি, আমি আমার মায়ের সাথে যাব। আব্বা তখন আমাকে বলতেছে, দেখ আদনান, তোর স্কুল আছে, তোর পড়াশোনা আছে, তুই পড়াশোনা কর, আমি তোর আম্মারে নিয়ে ঘুরে আসি। আমি তখন আব্বারে বললাম যে না, যদি যেতে হয় তো আমি মায়ের সাথে যাব, আমি মায়ের সাথে যাব। আমি আব্বার সাথে জোরাজোরি করতেছি না, আব্বা আমাকে নিবেই না। তো জোরাজোরির একটা পর্যায়ে আমার আব্বা আমাকে রেখে আমার মাকে নিয়ে চলে যায়। যখন আমার মাকে নিয়ে চলে যায়, আমার তখন চিন্তা ভাবনা হয়েছে যে মারে কোথায় নিয়ে যায় আমি দেখব। আমাদের বাড়ি থেকে বের হওয়ার পরেই হচ্ছে আপনার স্ট্যান্ডের মধ্যেই টেম্পো পাওয়া যায়। আমার আব্বা আমার মাকে নিয়ে প্রথমে একটা গাড়ি রিজার্ভ করে ফেলে, একটা গাড়ি। তো ওখানকার বেশিরভাগ টেম্পো ড্রাইভারগুলো আমার পরিচিত। তো আমি একটা টেম্পো ড্রাইভারে বললাম যে কাকা অমুক জায়গায় যাবো, চলেন। আমার টার্গেট হচ্ছে আমার মারে কই নিয়ে যায় আমি দেখবো। তো টেম্পো তো আর আসলে আমরা ওই প্রাইভেট কারে ধরতে পারে না। এরপরও আমরা ওই জায়গা থেকে আমরা মোটামুটি শহরের কাছাকাছি আইসা নাইমা যাই। উনি আমার বলে তুই যাবি কই? আমি বললাম যে আমি এক জায়গায় যাবো, আবার চলে আসবো, আপনি কাউরে বললেন না। তো টেম্পো ড্রাইভারকে আমি আমার মতো করে বুঝাই, উনি তখন চলে যায়। দেন আমি তখন আমার আব্বা আমারে খুঁজতে থাকি যে তারা মানে প্রাইভেট কার দিয়ে কোথায় চলে যায় আমি আর জানি না। তো ওই জায়গাটা ছিল অক্সিজেন, মানে চট্টগ্রাম অক্সিজেন, হয়তো অনেকেই চিনেন। তো অক্সিজেনের ওই জায়গাটাতে পরে আমি আমার আব্বা আমাকে হারাই ফেলি, তাদেরকে আমি আর খুঁজে পাই না। এবং ওইখান থেকে যারা কই চলে যায়, সে জায়গা থেকে আমি কোনো কিছুই চিনি না, এদিকে ওইদিকে বিভিন্ন দিকে ঘুরতেছি, রাস্তায় হাঁটতেছি, এবং সন্ধ্যা হয়ে যায়। তো আমার গায়ে কিন্তু পোশাক আশাকগুলো মোটামুটি খুব দামি পোশাক আশাকই ছিল। তো এটা দেখার পরে একজন লোক আর কি, তিনি ব্যাগে করে কী জানি নিয়ে যাচ্ছিল, মনে হয় যেন হোটেলের কোনো খাবার এরকম। উনি আমারে বলে, এই ছেলে তোমার বাড়ি কই? তা আমি তখন বললাম যে আমার বাড়ি অমুক জায়গায়। তো এখানে কেন আসছো? আমি বললাম যে আমার আব্বা আমারে খুঁজতে আসছে। পরে বলে তো রাত হয়ে গেছে, তোমার আব্বা আমারে পাইছো? আমি বললাম যে পাইনি। বলে আমার সাথে আসো। তো যেহেতু আমি ওইখানকার নতুন, কোনো কিছুই চিনি না, তা আমি ওই লোকের পিছে পিছে গেলাম। তিনি তখন আমাকে অক্সিজেনের একটা হোটেলে ঢুকে আমার সহ ঢুকাইলো। ঢুকানোর পরে আমার বলতেছে যে এখানে বসো। উনি আরও কয়েকজন লোকরা ডাক দিয়ে বলতেছে যে এই ছেলেটারে চিনেন, তার বাপ মারে হারাই ফেলছে, বাপ মারে খুঁজতেছে। তো তখন আমি ভয়ে, আমাকে যখন জিজ্ঞেস করলো আমার ঠিকানা, তখন আমি আমার ঠিকানা বলি না। আমি কিন্তু আমার ঠিকানা মোটামুটি জানতাম, মানে মোটামুটিভাবে আমার জানা ছিল আমার ঠিকানা, বাট আমি তখন বলি না। আমাকে বলতেছে ঠিকানা বলো, আমি তখন বলি না এই কারণে, ঠিকানা বললেই তো আমাকে ওইখানে পাঠাবে বা আমাকে নিয়ে যাবে, এবং এটা যদি আমার আম্মু জানতে পারে, আব্বু জানতে পারে, আমার মারবে। এই যে আমি ঘরে পিছিয়ে পিছিয়ে চলে আসছি তাদের সাথে, ওইটার ভয় আমি তখন আর লোকের কাছে বলি না। তারা আমার জিজ্ঞেস করে বাড়িকে, আমি তখন কোনো কিছুই বলি না। দেখতে দেখতে রাত প্রায় অনেক হয়ে যায়, তখন আমাকে ওই হোটেলে খাবার দেওয়া হয়। খাবার দেওয়ার পরে এখন ওই হোটেলের যিনি মালিক, তিনি আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে যায় যে কোথায় রাখবে। তো আমাকে বলে তুই বেরিয়ে যা। আমি বললাম বেরিয়ে কোথায় যাব? তো সেখানে একটা ছেলে ছিল, হোটেলে চাকরি করতো। ও বলে যে মামু আমার সাথে রাইখে দিই। পরে বলে রাখতে পারবি তো? আবার চুরি করে পালাবে না তো? বলে না, চুরি করবে না, আমার সাথে রাইখে দিই। তো এই হোটেলের ছেলেটা আমার থেকেও মোটামুটি একটু বড়, খুব বেশি বড় না, বাট 2-3 বছর বড় হবে। ওই ছেলেটার সাথে তখন আমি কী করলাম, ওই মাটির মধ্যেই বিছনা করে শুয়ে গেলাম। মাটির মধ্যে তখন শুয়েছি। শোয়ার পরে ওই ছেলেটা তখন আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই তুমি সত্যি করে বলো তো, তুমি কোত্থেকে আসছো, তুমি কোথায় যাবা, মানে আসছো কোত্থেকে? আমি তখন ওই ছেলেটারে বলতেছে আমার আসলে একটা কাজ দরকার,
আমি একটা কাজ খুঁজতেছি, আমি একটা কাজ করব। তো আমার পরিবারে অনেক অভাব অনটন, মানে মিথ্যে বলছে ওই ছেলেটার কাছে যে আমার পরিবারে অনেক অভাব, আমি পরিবারে ফিরে যেতে পারবো না, অনেক বেশি অভাব অনটন, সো আমি যদি একটা কাজ পাই আমি একটা কাজ করব, আমি আমার পরিবারে ফিরে যাব না। তো ছেলেটা তখন আমাকে বলতেছে যে এই শহরে তো কাজ খুঁজে পাওয়া খুব কঠিন, এরপরেও তুমি যদি চাও তাহলে আমাদের হোটেলেই কাজ করতে পারো, আমি মালিককে বলে দিব। আমি বললাম যে ঠিক আছে তুমি বলে দেখো, যদি উনি আমাকে রাখে তাহলে আমি ওনার এখানে কাজ করবো, আমি যাব না। পরে আমার বলে চুরি করবো, আমি বললাম যে না, কোনো চুরিও করবো না, কোনো কিছুই করবো না, আমি কোনো চুরি করবো না, আমার এখানে যদি রাখে তাহলে আমি মানে থাকবো এবং আমি কাজ করব। তো আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মালিকের সাথে কথা বলবো এবং মালিকের সাথে কথাবার্তা বলে তোমার কাজের ব্যবস্থা করে দিব। এই কথা বলার পরে এই ছেলের সাথে ঘুমিয়ে গেলাম এবং ঘুমিয়ে যাওয়ার পর একটা সময় সকাল হলো, হওয়ার পরে তারা ঘুম থেকে উঠে তাদের সকালে যে কাজ থাকে হোটেল পরিষ্কার করা এবং মানে যে আঠিয়া যেই বাসন কোসন থাকে ওইগুলোকে পরিষ্কার করা, ওগুলো করতেছে। আমি তখন তাদের সাথে টুকিটাকি কাজ করি। 9টার দিকে তখন মালিক আসছে, আসার পরে ওই ছেলেটা তখন মালিককে গিয়ে বলতেছে যে মামু ও আমাদের সাথে কাজ করবে, ওর সাথে আমার হাতে কথা হয়েছে, আমাদের সাথে কাজ করবে, ও যাবে না। তো উনি বলতেছে যে না, যদি চলে যায় রাতের বেলায়, মানে চলে যায় আমার মালটা নিয়ে যদি ভাইগে যায়, বড় বলে যাবে না, ওর সাথে আমি কথা বলছি, ভালো আছে। তো ওই ছেলেটার কথাই তখন আমাকে ওই হোটেলে উনি চাকরি দিল, মানে ওই মালিকটা চাকরি দিল। দেওয়ার পর আমি তখন ওই হোটেলে চাকরি করতেছি। হোটেলে চাকরি করে আমি তখন আমার মানে বাড়িতেও যাই না, আব্বা আমার কথাও আর মানে চিন্তা করতেছি না। ওই যে পুপি আমারে বলছিল, যে পুপির একটা কথাই আমার তখন মনে হলো, যে একটা কথা বলছিল যে তুই কাজ কর, একদিন কাজ করে টাকা কামাইয়া তোর মারে ওইখান থেকে নিয়ে যাবি, মানে এখানে তোর আম্মারা রাখবি না, জায়গা থেকে তোর আম্মাকে নিয়ে যাবি। তো আমার তখন পরিকল্পনা হচ্ছে আমি কাজ করব এবং অনেক টাকা ইনকাম করব, অনেক টাকা ইনকাম করার পর আমি আমার মার এখান থেকে নিয়ে চলে যাব, মানে মাকে নিয়ে যাব। তো ওরকম করে আমি তখন মানে এখানে পড়ে আছি, কাজ করতেছি। তো বেশি দিন না, প্রায় 2-3 মাসের মতো আমি এখানে কাজ করি। 2-3 মাস পরেই একদিন আমার মালিক আর কি, যিনি ওই হোটেলের মালিক, তিনি একদিন একজন বিদেশি লোককে নিয়ে আসে। লোকটা দেখতে অনেক লম্বা ফর্সা, অনেক সুন্দর, লোকটাকে নিয়ে আসে, লেখা বলতেছে যে ওরে নিয়ে যান, ওর তো মানে বাপ মাও নাই, কিছু না, আমার এখানে আসছে কাজ করার জন্য, তো ওরে নিয়ে যান, এটা বলে। তো বিদেশি লোকটা বাংলা কথা বলতে পারতো, বাট খুব কম, মানে খুব বোঝা যেত না ওনার কথা। তারপরে তিনি আমাকে বলে, আমার অবস্থা, মালিক তখন আমাকে বলতেছে, মানে হোটেলের যিনি মালিক তিনি বলে যে আদনান ওনার সাথে যাও, তুমি আজকে থেকে ওনার ঘরে চাকরি করবা। দেন আমি বললাম যে ওনার ঘরে চাকরি করব, এখন মানে এটা কেমন দেখায়, মানে ওনার ঘরে চাকরি করব। পরে বলে যে ওনার ঘরে চাকরি করবা, তোমার মাসে শেষে টাকা দেবে, অনেক টাকা দেবে, তোমার অনেক টাকা দিবে, তুমি ওনার ঘরে চলে যাও, আমাকে এটা বলে। যখন এই কথা বলে তখন আমি আমার কাপড় চোপড় বেডিং যা যা ছিল সব কিছু নিয়ে তখন আমি ওনার সাথে ওনার ঘরে গেলাম কাজ করার জন্য, মানে ওনার বাসায় কাজ করবো এই আর কি, মানে বাসার কাজে নিয়ে গেছে। তো যাই হোক, আমি তো সরল মনের মানুষ, ওনার সাথে গেলাম, জানতে পারি উনি নাকি বিদেশে থাকে, বিদেশি নাগরিক, এটা আমাকে বলে। তো ওনার বাসায় আমি তখন কাজ করার জন্য মানে কাজের উদ্দেশ্যে গেলাম। যাই হোক, ওনার বাসায় গেলাম পরে তখন আমাকে খাবার দিল, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে খাবার দিল। উনি আবার অনেক বড় একটা বাড়িতে থাকে, অনেক বড় একটা বাড়ি, ওই বাড়িতে উনি থাকে। তো আমাকে রাতে খাবার দিল, আমি খাইলাম। খাওয়ার পর আমাকে একটা রুম দিল, যে এই রুমে তুমি থাকবে, রুমটা দেখাইলো। আমি তখন ওই রুমে বরাবর মতো রাতের বেলায় ঢুকলাম রুমে থাকার জন্য। যেহেতু খাওয়া দাওয়া করছি, লাইট অফ করে আমি তখন ঘুমাই গেছি, মানে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি বলতে আমার ঘুম চলে আসছে। একটা সময় মোটামুটি অনেক জোরে মানে ঘরের দরজায় শব্দ পাইলাম, যে কেউ আমাকে ডাকতেছে, মানে দরজায় শব্দ করতেছে। পরে দরজা খুলে দেখেছি যে মালিকের কাছে আসছি উনি। তো উনি আমার বলতেছে ওনার পায়ে পেইন হচ্ছে, পাটা একটু ম্যাসেজ করে দেওয়ার জন্য উনি আমাকে বুঝাইলো আর কি ইশারা ইঙ্গিতে। তা আমি তখন ওনার ওখানে গেলাম, কি আমি পা ম্যাসেজ করতেছি, যেহেতু আমি ওনাকে বাবা ডাকছি, তো এরপরও মানে কীভাবে বলবো ঠিক জানি না। তারপর ওনার ওই পা টিপতে উনি আমার দিকে একটু খারাপ নজর দিল, এবং খারাপ নজর শুধু দিলই না, উনি আমার সাথে বরাবর মতো খারাপ কাজ করেই ফেললো। তো খারাপ কাজটা করার পরে আমার তখন অনেক খারাপ লাগলো, অনেক কষ্ট হইলো, অনেক কান্নাকাটি করলাম। রুমে গিয়ে খুব কাঁদলাম যে এরকম কেন, আমার মায়ের জীবনটা এরকম ভাবে আমার আব্বা নষ্ট করতেছে, একইভাবে এই লোক আমাকে নিয়ে আসলো কাজের কথা বলে, উনি আমার সাথে এই ধরনের কাজ করলো। কান্নাকাটি করলাম, মানে কান্নাকাটি করার পরে সকালবেলা আমি চলে যাব। আমি আমার ব্যাগপত্র সব কিছু নিয়ে নিয়েছি যে আমি ওনার এখানে থাকবো না, উনি যেহেতু এরকম একটা খারাপ মানুষ আমার সাথে এই ধরনের কাজ করছে, আমি থাকবো না, আমি চলে যাব। আমি হোটেলে যাব, বা হোটেল থেকে যদি কাজ না পাই অন্য আবার 2-1টা হোটেল আমার পরিচিত আছে, আমি অন্য যে কোনো একটা হোটেলে কাজে যাব। তো তিনি তখন আমাকে বোঝায়, মানে না যাওয়ার জন্য বলে, এবং আমাকে একসাথে অনেকগুলো টাকা দেয়, মানে অনেকগুলো টাকা দেয়। দেওয়ার পর আমি কান্নাকাটি করি। তো আমারে বলে আমার সাথে আর এগুলো করবে না, আমার বলে তোর সাথে আমি এগুলো করবো না, এরকম করে আমাকে বলে, এবং অনেকগুলো টাকা দেয়। তো যেহেতু অনেকগুলো টাকা দেয় তখন আর আমি যাই না, তখন আমি থাইকে যাই। এবং এরপর থেকে উনি সাথে আর এই ধরনের কাজটা করে নাই। প্রায় 2-3 মাসের মতো আমি ওনার সাথে থাকি। থাকার পরে একটা পর্যায়ে উনি আমাকে বলে যে তুই আমার সাথে যাবি, এমনি আমাকে মানে বিদেশ নিয়ে যাবে এটা বলে। তো তখন কিন্তু ওই যে এক রাতে উনি আমার সাথে এই ধরনের খারাপ কাজগুলো করে, বাট এরপর থেকে কিন্তু অনেক ভালো, কখনো কোনো খারাপ কাজ করে নাই, বা খারাপভাবে আমার মুখের দিকে তাকেও নাই, মানে অনেক ভালোভাবেই আছে।
পরে দেখলাম যে না, উনি খুব ভালো, আমার সাথে খুব ভালোভাবেই মিশছে, খুব সুন্দর করে কথাবার্তা বলতেছে। এখনও নাকি আমার খুব ভালো লাগলো। লাগার পরে উনি আমাকে নিয়ে চলে যাবে, বিদেশে নিয়ে যাবে, আমাকে বলে। তারপর উনি কেমনে আমার ডকুমেন্ট এগুলো উনিই করে, কীভাবে করে উনিই জানে, আমি জানি না। একটা পরে আমাকে বিদেশ নিয়ে যাবে। তখন আমার কাছে অনেকগুলো টাকা আছে, বাট তখন যে আমি বিদেশ যাব এবং বিদেশে গিয়ে কী করবো আমি ওটাও কিন্তু বুঝি না, বা বিদেশ গেলে যে আমি আর আসতে পারবো না আমি সেটাও জানি না। এই টাকাগুলো সবগুলোই ব্যাগের ভিতরে ঢুকাইছি, ঢুকে ওনার সাথে আমি তখন এই বিদেশে চলে যাই। অনেকগুলো মাস এখানে আমার প্রসেসিংয়ের জন্য টাইম লাগে, কিন্তু আমি আর বাড়িতে যাই নাই। মানে আমার একটা পরিকল্পনা ছিল, 1 বস্তা টাকা হবে, অনেকগুলো টাকা হবে, অনেকগুলো টাকা দিয়ে আমি বাড়িতে যাব, গিয়ে বাড়ি থেকে আমার আম্মাকে নিয়ে একবার চলে আসবো। মানে ওই পরিকল্পনা। তো বিদেশ গিয়েও টাকা কামাবো, তারপর আবার বিদেশ থেকে চলে আসবো। আমাদের বাড়ির অনেক লোক বিদেশে থাকতো, আমার কাকারা, মানে দূর সম্পর্কের কাকারা অনেকেই বিদেশে থাকতো, তারা বিদেশ গিয়ে অনেক টাকা নিয়ে আসতো। তো আমারও পরিকল্পনা হচ্ছে আমি বিদেশে যাবো ওই লোকের সাথে, গিয়ে আমি অনেকগুলো টাকা নিয়ে আসবো, এবং অনেকগুলো টাকা নিয়ে এসে বাংলাদেশে এসে আমি আমার মাকে শান্তিতে রাখবো, বা মাকে আর বাবার কাছে অত্যাচারিত হতে দিব না, এই পরিকল্পনা। তো যাই হোক, এরপর উনি আমাকে বিদেশে নিয়ে চলে গেল, এবং আমি ওইখানে যাওয়ার পর জানতে পারি যেটা নাকি আমেরিকার একটা দেশ। আমাকে ওইখানে নিয়ে গেল, এবং যাওয়ার পর আমি ওনার সাথে তখন এখানে আসি, ওনার বাসার মধ্যে আসি। বাংলাদেশে যেই কাজ করতাম একই কাজ করি, একই ধরনের কাজ করি। এবং ওখানে একটা মহিলা মাঝে মাঝে আসতো, জানতে পারি এটা নাকি তার বউ, মানে আলাদা থাকে, এটা নাকি তার বউ, এবং তার নাকি বাচ্চা আছে, বাচ্চারাও মাঝে মাঝে আসতো, কিন্তু ওনার সাথে কেউ থাকতো না। বউ বাচ্চা মাঝে মাঝে আসতো, আইসা আবার চলে যেত, ওনার সাথে কিন্তু থাকতো না। তো উনি আর আমার সাথে কখনোই কোনো খারাপ কাজ করে নাই, ওই সময় থেকে উনি আমার সাথে ভালোই আছে। তো ওনার সাথে আমি থাকতেছি, তার বয়স কিন্তু আবার অনেক যে বেশি তাও না, মোটামুটি বয়স আছে। তো উনি বিভিন্ন দেশে যায়, তা আমি ওনার বাসায় থাকি। এভাবে 3-4 মাস আমার কাছে মনে হয় আর কি ওইখানে থাকি। থাকার পর আমি কান্নাকাটি করি, আমি দেশে চলে যাব। আমার মায়ের জন্য কান্নাকাটি করি, বাবার জন্য কান্নাকাটি করি, ছোটো ভাইয়ের জন্য কান্নাকাটি করি। তো তিনি তখন আমাকে এইটা ওইটা অনেক কিছু বুঝায়, যাইস না, এমনি অমনি অনেক কিছু বুঝায়। তো বোঝানোর পরিপ্রেক্ষিতে আমি আর গেলাম না গিয়ে ওইখানে উনি আমাকে তখন একটা স্কুলে ভর্তি করাই দেয়। তো আমি পড়াশোনা করব না, আমি ওখানকার পড়াশোনা বুঝি না। উনি তারপর অনেক বাঙালি আছে, অনেক বাঙালিদের সাথে আমাকে একটা স্কুলে ভর্তি করালে পরে আমি তখন ওই স্কুলে পড়াশোনা করি। আস্তে করে আমি বুঝতে পারি যে এটা পৃথিবীর সবচেয়ে ভালো একটা দেশ, এবং এই দেশের নাম আমেরিকা। ওখানে বাংলাদেশি মানুষরাও আছে, বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে, এবং উনি আমাকে ওনার ছেলে পরিচয়, মানে সন্তান পরিচয় দিয়ে উনি আমাকে এই জায়গায় নিয়ে আসে। এটা আমি বুঝতে পারি, এবং বুঝতে পারার পরে একইভাবে ওই বাসার ভিতরে আমি তখন থাকি। আস্তে ওই বাসায় আমি তখন থাকতেছি এবং স্কুলে পড়াশোনা করতেছি, যাচ্ছি আসছি। একটা পর্যায়ে আমি তখন মোটামুটি অনেকটাই বড় হই, সব কিছু বুঝতে পারি। সব কিছু বোঝার পরে অনেক বড় হই। বড় হওয়ার পর আমার মাঝে মাঝে মনের ভিতরে একটা ইচ্ছা জাগে যে আমি দেশে যাব, আমার মা কেমন আছে, কারণ কারো ফোন নাম্বার আমার কাছে নেই, এবং ঠিকানাটা আমি মোটামুটি ভুলে গেছি। আমার যে গ্রামের ঠিকানা ছিল ওই ঠিকানাটা আমার ঠিক অতটা মনে নেই। আমার বয়স তখন প্রায় 20 বছরের কাছাকাছি, এবং ওই যাকে আমি বাবা ডাকতাম উনিও তখন মোটামুটি অনেক বয়স হয়ে গেছে, এবং তিনিও আমার সাথেই থাকে, একই সাথে থাকি। অমনুষ্য তাই সে বিয়ে করছে, তার বউ তার বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে চলে গেছে, সেপারেট থাকে। তারা মাঝে মাঝে আমাদের বাসায় আসলে আমাদের সাথে কথা বলতো, এবং তার বউ আমাকে আদর করতো, অনেক আদর করতো। তার যে সন্তানরা ছিল তারা আমাকে ভাইয়ের মতো আদর করতো। 20 বছরের কাছাকাছি হয়ে গেল, তখন আমি আমেরিকার মধ্যে আছি, এবং যে রাজ্যে আমরা থাকতাম ওই রাজ্যে আছি। এবং আমি তখন মানে আমার পড়াশোনার পাশাপাশি একটা জবও করতেছি, পার্ট টাইম একটা জব করি। এবং জব করি আলহামদুলিল্লাহ প্রায় 24 থেকে 25 বছর বয়সে আমার মোটামুটি পড়াশোনা শেষ হলো। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, যদিও আমার একটু টাইম লেগে গেছে, যেহেতু আমি ছোটোবেলা থেকে মানে অনেক বয়সে এখানে আসছি এবং অনেক বয়সে পড়াশোনা শুরু করছি, এই জন্য আমার একটু টাইম লাগছে। আমার গ্র্যাজুয়েশন শেষ হলো, গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে আমি তখন জবের জন্য ট্রাই করতেছি, কোথায় জব পাবো। এমন করতে করতে আমি তখন আমেরিকাতে একটা জব পাই, এবং আমি তখন ওখানে জব করি। তো জব করার পরে আমার বাবা তখন আমাকে বিয়ের জন্য একটু মানে তাড়া দিল যে বিয়ের বয়স হয়েছে না, আমাকে বিয়ে করাবে। তো আমি আসলে মানে কোনোদিন আমার কারোর প্রতি আমার ভালো লাগা ছিল না, কাউকে পছন্দ করে ভালোবাসি বা নিজের কোনো ব্যক্তিগত পছন্দ নাই। তো উনি আমাকে বলতেছে যে তোকে বিয়ে করাবো এবং মেয়ে দেখতেছি, ওরকম করে আমাকে বলে, দুষ্টামি করে আমার সাথে ইংলিশেই কথা বলে। তখন আমি প্রপারলি ইংলিশে কথা বলতে পারতাম, মানে খুব ভালো করে ইংলিশে কথা বলি। তো মেয়ে দেখবে ওখানে মেয়ে দেখতেছে, তাটা আমি দুষ্টামি করে আমি মেয়ে দেখবো না। এমন করতে করতে হঠাৎ করে আমাদের একটা ভ্যাকেশন আছে, মানে ছুটি আসে, 3 মাসের ছুটি। তো আমি যেখানে জব করি সেখান থেকে ছুটি হয়। তো 3 মাসের ছুটিতে এখন কি করব, উনি কোন দেশে জানি যাবে, আমার বাবা উনি কোন দেশে যাবে সেই দেশে আমাকে বলে তুই চাইলে কোনো দেশে যেতে পারিস। বাট আমার হঠাৎ করে তখন মনে হলো যে আমি বাংলাদেশে যাব। বাংলাদেশে গিয়ে আমি আমার গ্রামের বাড়িতে যাবো এবং আমার গ্রামের বাড়ি আমি খুঁজে বের করব, মানে আমার গ্রামে যাব। বাট আমার গ্রামের ঠিকানাটা খুব বেশি একটা মনে নাই, মানে অনেক বেশি ক্লিয়ার আমার মনে নাই। বাট তারপরেও যতটুকু আধো মনে আছে অতটুকু ভেবে আমি তখন বাংলাদেশে আসি এবং টিকিট করে সব কিছু কনফার্ম করে একটা হোটেলে, চট্টগ্রামের একটা হোটেলে কনফার্ম করি। সেই হোটেলে আমি তখন আসি এবং আসার পরে মানে আমার যে ঠিকানাটুকু মনে আছে ওই ঠিকানা অনুযায়ী আমি তখন আমার গ্রামে, আমাদের গ্রামটা অনেক ভিতরে ছিল, চট্টগ্রাম শহর থেকে অনেক ভিতরে।
তো থানা উপজেলা কোনো কিছু আমার ওরকমভাবে মনে ছিল না। তো আমি আসলে মানে আমাদের ইয়াটার খুঁজে পাই নাই, গ্রামটার খুঁজে পাই নাই। অনেক লোকদেরকে জিজ্ঞেস করলাম, অনেকের কাছে কথাবার্তা বললাম, বাবার নামটাই শুধু মনে আছে, আর কোনো কিছুই মনে নাই। এবং ছোটো ভাই একটা ছিল, দাদি ছিল, যতটুকু মনে আছে আর কি আমার। বাট অতটুকু দিয়ে আমি আমার ঠিকানা আমি আইডেন্টিফাই করতে পারিনি, ঠিকানা খুঁজে পাইনি। নাও পাওয়ার পরে তখন এই চট্টগ্রাম শহরেই পড়ে আসছি, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ঘুরি। এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন কক্সবাজারে ঘোরার জন্য গেলাম। যেহেতু বাংলাদেশে আসছি, আমার বয়স কিন্তু তখন প্রায় অনেক হয়ে গেছে, প্রায় 28-29 বছরের কাছাকাছি ওই বয়সে। তো আমি তখন কী করলাম, কক্সবাজারে ঘোরার জন্য গেছি, যে কক্সবাজারে ঘুরবো এবং বিচের পাড়ে ঘুরবো ওই পরিকল্পনা করে ওইখানে আমি তখন যাই। এবং যাওয়ার পরে কক্সবাজার আমার ভীষণ ভালো লাগে। মানে আমি তো এর আগেও আমেরিকা অনেকগুলো ভালো ভালো বিচের পাড়ে গিয়েছি বা অনেক মজা করেছি, বাট তারপরেও কক্সবাজারটা আমার সত্যি অনেক বেশি আমাকে অ্যাট্রাকশন করে, আমার খুব ভালো লাগে। আমি তখন কক্সবাজারের সমুদ্রের পাড়ে ঘুরি। এভাবে ঘোরাফেরা করতে করতে আমি তখন হোটেলে, কক্সবাজারের নাম করা একটা হোটেল, নাম না বলি, ভীষণ ভালো একটা হোটেল, সেই হোটেলে আমি তখন রুম নেই। রুম নেওয়ার পর আমি তখন ওখানে থাকি। আমার চেহারা কিন্তু তখন একদম সম্পূর্ণভাবে ফরেনিয়ারদের মতো আর কি, বিদেশিদের মতো হয়ে গেছে। তো সেখানকার যেই হোটেল বয় ছিল, তার সাথে আমার কথাবার্তা হচ্ছে। আমি তো বাংলা মোটামুটি বুঝি বা জানি, যতটুকু বলতে পারি ওর সাথে বাংলায় কথা বলতেছি। এবং আমি আমেরিকাতে ছিলাম, আমেরিকার নাগরিক, সব কিছু বলার পরে এই ছেলেটা আমাকে একটা অফার করে। এবং অফারটা আমি তাকে করি। প্রথমত আমি ওই আমেরিকাতে থাকার পরে জবের বিষয়ে আমি ওখানে একটু ড্রিঙ্কস করতাম, মানে হার্ড ড্রিঙ্কসটা করতাম আর কি। তো আমি ওকে হার্ড ড্রিঙ্কসের কথা বললাম, ও নর্মালি আমাকে হার্ড ড্রিঙ্কস এনে দিল। তো ড্রিঙ্কসটা এনে দেওয়ার পর আমি ড্রিঙ্কস করলাম। ড্রিঙ্কস করার পরে ও তখন নিজে আমাকে বললো যে মানে প্রস্টিটিউট যেগুলোকে বলে তার কাছে আসে লাগবে কিনা, যেহেতু আমি বিদেশি বা ফরেনিয়ার, বিদেশ থেকে আসছি, বা এই ধরনের কোনো কিছু লাগবে কিনা তার কাছে আসে আমাকে বললো। তো ওই কথাটা বলার পরে আমার হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়ছে, যে আমার মাকেও তো আমার বাবা একইভাবে এখানে আনতো এবং এনে বিভিন্ন লোকদের কাছে আমার মায়ের শরীর বিক্রি করতো আমার বাবা। মায়ের কথা হঠাৎ তখন মনে পড়ে গেল। এবং মনে পড়ে যাওয়াতে এই মেয়েগুলোর জীবন কীরকম হয়, মানে এই মেয়েগুলো আসলেই কেমন হয়, এটা জানার জন্য আমি তখন ওই ছেলেকে বললাম যে ঠিক আছে, আমার জন্য একটা মেয়ে নিয়ে আসো। হোটেল বয়ের ওই ছেলেটাকে বললাম। আসলে খারাপ কোনো কাজ করে না ওই ছেলে, ওই মেয়ের সাথে খারাপ কোনো কিছু করব ওরকম পরিকল্পনায় কিন্তু না, এমনি বলছি যদি নিয়ে আসে তাহলে আমি দেখবো, জাস্ট এটুকুই। তো বলার পরে ওই ছেলেটা একটা মেয়েকে নিয়ে আসলো। মেয়েটার নাম বললো রোমানা এবং বয়স খুবই কম, একদম কম। আমার কাছে মনে হয় যেন 12 থেকে 13 বছর হবে এরকম, একদম কম বয়স্ক। এবং দেখলে যেন মানে খুবই মায়াবী চেহারা, খুব সুন্দর, অনেক সুন্দর। তাহলে দেখার পর আমার ভেতর খুব খারাপ লাগলো। আমি তখন তারা ডাকলাম, পাশে বসাইলাম, নাম জিজ্ঞেস করলাম, কী নাম তোমার? বলে রোমানা। তো আমি বললাম যে কেন এই কাজ করো বা এটা কি? তখন জানতে পারে যে এটা তার স্বামী নাকি তাকে দিয়ে করায়, মানে তার স্বামী তাকে দিয়ে করায়। এবং তার বিয়ে হয়েছে এবং বিয়ে হওয়ার পর একটা বেবি হয়, বেবিটা নাকি মারা যায়। তো বেবিটা মারা যাওয়ার পর তার স্বামী তাকে দিয়ে এই কাজটা করায়, এবং যদি না করে তার স্বামী তাকে মারে। তো মেয়েটাকে প্রথমে দেখে আমি ভাবছিলাম যে বয়স 12-13 হবে এবং সম্ভবত তার বিয়ে হয় নাই, এরকম একটা বিষয়। বিয়ে তো দূরের কথা, মানে প্রাপ্তবয়স্কই হয় নাই। বাট এখন আমি জানতে পারলাম যে ওর বিয়ে হয়েছে, বেবি আছে এবং বেবিটা মারা গেছে। তো আমার ভিতর তখন আমার ওই আম্মুর জন্য খুব কষ্ট হইতেছে, আম্মুর কথা মনে পড়তেছে যে আমার মাও তো একটা সময় এই লাইনে ছিল, বা এই লাইনে আমার আব্বা আমার মাকে নিয়ে আসছে, আমার মা এরকম কষ্ট করছে। তো মেয়েটাই দেখে আমার খুব মায়া লাগছে ভাই, এতর যে মায়া লাগছে, মানে এত বেশি মায়া লাগছে যে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি তারা বললাম যে এই লাইনটা তুমি ছেড়ে দাও, তুমি তোমার পরিবারকে বলো তোমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য, অন্য কোথাও তুমি বিয়ে করো। তখন সে আমাকে যেটা বললো যে তার যে হাজব্যান্ড, সে নাকি অনেক বেশি মানে প্রভাবশালী এবং অনেক বেশি টাকা পয়সা আছে ওই হাজব্যান্ডের, এবং তার অনেক লোক, অনেক ক্ষমতা। সে যদি ওই হাজব্যান্ডকে ছেড়ে দেয়, ওই হাজব্যান্ড তাকে মেরে ফেলবে, তাকে বাঁচতে দিবে না, কক্সবাজারে তার লাশ ফালাই দিবে, ওরকম করে সে কান্নাকাটি করে। তো কান্নাকাটি করার একটা পর্যায়ে আমার ভিতরে তখন মায়া লাগে। আমি বললাম যে ঠিক আছে, আমি তো এই ধরনের কোনো কাজ করি না, তো আমি সকালবেলা ভোরে বিচে হাঁটতে যাব, তুমি কি আমার সাথে যাবা? তো বলে ঠিক আছে, তাহলে আমি থাকি, সকালবেলা আপনার সাথে যাব। তো আমি বললাম ঠিক আছে থাকো। তো এখন আমার খাটেই থাকবে, আমার রুমে থাকবে। এবার আমি বললাম যে না, আমি তো আসলে তোমার সাথে খাট শেয়ার করবো না, তো ঠিক আছে তুমি খাটে থাকো, আমি সোফাতে থাকি। তো বলে যে না, তাহলে আপনি খাটে থাকেন, আমি সোফায় যাই। তা বললাম ঠিক আছে। পরে আমি খাটে ঘুমাইলাম, ও সোফাতে ঘুমাইলো। আমি আবার সকালবেলা আমার একটু এক্সারসাইজ করার অভ্যাস আছে ভোরে, তা আমি আবার খুব ভোরে ঘুম থেকে উঠছি। উঠার পরে ওরে ডাকলাম, ও তখন ঘুম থেকে উঠছে। উঠে ওর ব্যাগের ভিতরে কাপড় ছিল, মানে সকালে ওয়ার্কআউট করার জন্য, হাঁটার জন্য। তো ওই কাপড়ও পরছে এবং আমি আমার কাপড়টা পরে তখন সমুদ্রের পাড়ে হাঁটতেছি।
আমার খুব ভালো লাগলো। সারাটা সকাল আমি ওর সাথে কাটাইলাম এবং হোটেলে আসার পরে নাস্তা করলাম। আমার ভীষণ ভালো লাগলো, মানে যেটা মনে হয় না যে নিজের একটা তৃপ্তি, মানে এতদিন পর্যন্ত তো আসলে ওই রকম কোনো মানুষ আমার লাইফে ছিল না, বা এরকম কোনো জীবনে আমি প্রত্যার্পণ করিনি, এরকম কোনো কিছু আমার লাইফে নেই। বাট এই মেয়েটাকে পাওয়ার পরে বা তার সাথে কথাবার্তা বলার পরে আমার ভিতরে কেমন জানি একটা অন্যরকম অনুভূতির জন্ম হয়েছে, একটা ভালো লাগা অনুভূতির জন্ম হইলো যে যাই হোক একটা মানুষ পাইলাম যে হোক না সে প্রস্টিটিউট বা হোক না সে খারাপ, কিন্তু তার সাথে আমার মাইন্ডের যে সেট আপ বা মনের যে মিলটা, ওই মিলটা খুব ভালো হয়ে গেছে। তখন খুব ভালো লাগলো। আমার সাথেও ঘোরাফেরা করলো, মানে সারাটা মানে সকাল ঘোরাফেরা করার পরে দুপুরবেলা একইভাবে তার বললাম যে ঠিক আছে তুমি যাও, বিকেলবেলা তুমি চলে আসো। তো আমি তাকে মোটামুটি খুব ভালো একটা পেমেন্টও দিয়ে দিই। একইভাবে বিকেলবেলা আসার পরেও সে আমার সাথে অনেক হাঁটাহাঁটি করলো, অনেক ঘুরলো এবং একইভাবেই সে আমার সাথে রাতে থাকবে। তো আমি বললাম ঠিক আছে থাকো, রাতে গল্প গুজব করলাম, তার সাথে কথাবার্তা বললাম এবং বাংলাদেশের অনেক বিষয় নিয়ে কথাবার্তা হলো। এক পর্যায়ে সে আমার পা মেসেজ করে দিচ্ছে, যদিও এটাতে আমি আসলে রাজি ছিলাম না, বাট এরপরে সে আমার পা মেসেজ করে দেয়। এবং এইভাবে প্রায় 15 দিনের মতো আমি কক্সবাজার ছিলাম, টোটাল 15 দিন। এবং ওই 15 দিনই মেয়েটা আমার সাথে ছিল, টোটালি 15 দিন আমার সাথে ছিল, কিন্তু আমাদের মাঝে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। আমি জানি না কেউ বিশ্বাস করবে কি করবে না, অনেকের কাছে হয়তো এটা হাস্যকর মনে হতে পারে, বাট আমার সাথে তার ওই ধরনের কোনো ফিজিক্যাল সম্পর্ক হয়নি। বাট এমনি আমরা অনেক ঘোরাফেরা করছি, তার সাথে আমার অনেক ভালো মানে মাইন্ড সেট আপ হয়েছে, অনেক ভালো লাগছে তাকে এক কথায় যেটা। তো 15 দিন পর আমি ওইখান থেকে চলে যাব, আমি আর থাকবো না ওইখান থেকে, আমি ব্যাক করবো, আমেরিকাতেই ব্যাক করবো। তুমি এটা খুব কান্নাকাটি করতেছে যে 15 দিন সে আমাকে বলে যে সে এতদিন পর্যন্ত সে দীর্ঘ এই লাইনে আজকে অনেক বছর, কিন্তু প্রতিটা কাস্টমারের কাছে সে তার দেহ মানে তার দেহের বিনিময়ে কাস্টমার তাকে ভালোবাসছে, শারীরিক সম্পর্ক ভালো করে করতে পারলে টাকাও বেশি দিত, ভালোও বেশি বাসত, কিন্তু আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। বাট শারীরিক সম্পর্ক ছাড়াই আমি তাকে এতটা ভালোবাসছি, এতটা আপন করে নিয়েছি। এবং সে খুব কান্নাকাটি ইমোশনাল হয়ে যায়, অনেক কান্নাকাটি করে। বললাম কান্নাকাটি করো না, সমস্যা নেই, তুমি টেনশন করো না, কোনো সমস্যা নেই। তার এরকম করে বুঝাইলাম, শোনাইলাম, সব কিছু ওকে করলাম, কথাবার্তা সব কিছু হলো। হওয়ার পর আমি দেন আমেরিকাতে ব্যাক করবো, চলে যাব। তো বাংলাদেশে তো আমার আসলে ওরকম কাউকে আমি চিনি না বা আমার আত্মীয়স্বজন কেউই নেই, যার জন্য আমি তখন ব্যাক করে আবারও আমেরিকাতে ব্যাক করলাম। আমেরিকাতে আমি তখন চলে আসি। আসার পরেই আমার বাবাও তখন বাইরের একটা কান্ট্রিতে ছিল, কোথায় জানিয়েছিল আমি জানি না, ওখান থেকে বাবাও আসে। আসার পর আমাকে বিয়ের জন্য উনি মোটামুটি প্রেশার দেয়। আমার যে ভাই বোনগুলো আছে তারাও বিয়ের কথা বলে, আমার যে মা আছে, আমেরিকান মা আছে, তিনিও তখন আমাকে বিয়ের জন্য প্রেশার দেয়। এবং আফটারঅল দিলে পরে আমি একটা পর্যায়ে রাজি হলে আমাকে তখন একটা আমেরিকান মেয়েকে বিয়ে করানো হয়, আমেরিকার সিটিজেন একটা মেয়ে, ওখানেই স্থায়ী আমেরিকান, ওটাকে আমাকে বিয়ে করানো, আমি তাকে বিয়ে করি। তো ওই যে বিয়ে করি বা অনেক কিছু হয়, ওই সময়ের মাঝেও কিন্তু আমার রোমানার সাথে কথা হইতো, অলওয়েজ রোমানার সাথে কথা হইতো এবং ওকে আমি ভিডিও কলে দেখতাম, ও আমাকে দেখতো। মোটামুটি ভালো একটা সম্পর্ক, খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক তার সাথে আমার হতো। এবং আমি তাকে অনেকগুলো টাকা দিয়ে গিয়েছিলাম, যে টাকা দিয়ে আমি তাকে বললাম যে তুমি কোনো একটা ব্যবসা বাণিজ্য করো এবং এই পথটা তুমি ছেড়ে দাও, এই লাইনে তুমি থেকো না। তাকে আমি ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সা দিয়ে আসি এবং সেই একটা কসমেটিকের দোকানও দেয় ওখানে, ভাসমান যে দোকানগুলো হয় বিচের পারে, ওরকম একটা দোকান দেয়, দোকান সে পরিচালনা করে। সে আমাকে যেটা ভিডিও কল দিয়ে দেখাইলো বা বললো আর কি। তো আমেরিকান ওই মেয়েটাকে আমি বিয়ে করি। বিয়ে করার পরেই তো আসলে বাংলাদেশি যতই বলি না কেন, আমেরিকায় থাকি, আমেরিকায় পাসপোর্ট, আমেরিকায় সব কিছু, কিন্তু তারপরেও যেহেতু বাংলাদেশি মানুষ, বাংলাদেশেই জন্ম, বাংলাদেশি কালচারটাই সবচেয়ে ভালো কাজ করে। তো ওই আমেরিকান মেয়েটার সাথে আমার কেমন জানি অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না। অ্যাডজাস্টমেন্ট বলতে মানে ওর যেই মেয়েটার যেই চাল চরিত্র বা কথাবার্তা, প্রতি রাতে ড্রিঙ্কস করা, ও আসলে একটা রাতও ড্রিঙ্কস ছাড়া থাকতে পারতো না। ড্রিঙ্কস আমিও করতাম, হার্ড ড্রিঙ্কস আমিও করি, কিন্তু এতটা না যতটা ও করে। মানে ও এটা ছাড়া থাকতেই পারে না, এটাও খাবেই, মানে এটার জন্য পাগল হয়ে যায়। এবং খাইলে পরে বুঝতেই পারেন এত পরিমাণের খায়, এবং খাওয়ার পরে মানে মাঝে মাঝে রাতের বেলা আমার গায়ে পর্যন্ত হাত তোলে, গায়েও হাত তোলে। এই জিনিসগুলো আমাকে খুব বেশি কষ্ট দেয় এবং ওইটাও মেনে নিলাম। কিন্তু সর্বশেষ যে জিনিসটা আমি দেখতে পেলাম যে ওর বয়ফ্রেন্ড, ওর এক্স বয়ফ্রেন্ড আছে বা এবং রানিংও বয়ফ্রেন্ড আছে, ওদের সাথে ও যে কোনো সময় মেলামেশা করে, ওরা আমার বাসায় আসে, ও ওদের বাসায় যা রাতের বেলায় থাকে। মানে ওর কালচার অনুযায়ী এটা ঠিক আছে, এবং আমার বাবার যেই পছন্দ, বাবার পছন্দও ঠিক আছে। মানে আমি যে আমেরিকা যে বাবার কাছে থাকি ওনার মতেও ঠিক আছে। আমেরিকার কালচারের দিক থেকে হিসাব করলে এটা কোনো ফল্ট না, এটা কোনো অন্যায় না, এটা সম্পূর্ণ ঠিক আছে। কিন্তু আমার দৃষ্টিতে এই বিষয়টা আসলে ভালো লাগতেছিল না, আমি এটা খুব ভালোভাবে নিতে পারতেছিলাম না যে আমার বউ কেন তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘুমাবে, এক্স বয়ফ্রেন্ডের কাছে থাকবে বা সবসময় কেন এই জিনিসগুলো করবে। এটা ভিতরে আমার মানে ভিতরে খুব কষ্ট দিচ্ছিল, আমাকে প্রচণ্ডভাবে কষ্ট দিচ্ছিল। এবং একটা পর্যায়ে আমি আমার এই বউটার সাথে কন্টিনিউ করতে পারতেছিলাম না। অনেক চেষ্টা করেছি, অনেকভাবে ট্রাই করেছি তার সাথে থাকার জন্য বা তার সাথে অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য, ঠিক থাকার জন্য। একটা বৎসর আমি পুরোভাবে ট্রাই করে যাই, একটা বৎসর। সে কোনো ভেবেও নেবে না,
কোনো ভেবেও নেবে না, তাকে আমি কোনো বিষয়ে কোনো বাধা দিতে পারবো না। ও যেই কাজ করতে যাচ্ছে তাকে সেই কাজে করতে দিতে হবে, কোনো কাজে বাধা বিঘ্নতা দেওয়া যাবে না। ওর যেটা করতে ভালো লাগে ও সেটাই করবে, এবং আফটারঅল হচ্ছে ও ওর মতো করে ওর লাইফ লিড করবে। ওর ওই লাইফের ভিতরে আমি কোনো রকমের ইন্টারফেয়ার হতে পারবো না, কোনো কাজে বাধা দিতে পারবো না, কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারবো না। মানে আমি তার স্বামী, জাস্ট হচ্ছে কাগজে কলমে থাকবো স্বামী, কিন্তু অন্যথায় ওর যা খুশি তাই করবে। সব কিছুর প্রতি তাকে আমার প্রাধান্যতা দিতে হবে। 1 বছর পর্যন্ত টেনে হেসড়ে সংসার করলাম, কিন্তু 1 বছর পরে আর পারি না। 1 বছর পরে মনে হলো আমি অনেক হাঁপিয়ে গেছি, এবং নিজের চোখের সামনে নিজের ওয়াইফের সাথে অন্য মানুষের সম্পর্ক, এবং এরকম সম্পর্ক যেটার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। তো সেই জায়গার ভিতরে আমার কাছে মনে হলো যে নেভার, আমার পক্ষে আর এটা নিয়ে ক্যারি করা সম্ভব না, আমি আর এটা নিয়ে সামনের দিকে যাব না। এক পর্যায়ে আমি আমার ওয়াইফ যে ছিল তাকে ডিরেক্টলি বলে দিলাম যে আমি আর তোমার সাথে কন্টিনিউ করবো না, এবং আমাদের মাঝে আমি সেপারেশনে চলে যাব। এবং সেপারেশনে চলে গেলাম। সেপারেশনে চলে যাওয়ার পরেই এর পরের বছর, ওই বছরে আর কি, আমার ভ্যাকেশান আবার দিলে একইভাবে আমার তখন কিন্তু এই রোমানার সাথে কথা হচ্ছে, বাংলাদেশি মেয়ে। তো যেহেতু আমার বোনটা আমাকে ছেড়ে চলে গেল, 1 বছর সংসার করলাম, সমস্ত জায়গা থেকে ভিতরে অনেক পেন পেলাম, আঘাত পেলাম। পাওয়ার পরে দেন আমি তখন বাংলাদেশে যাব আবারও ট্যুরিস্টে ঘোরার জন্য। যদি আমার বাবা এটা আমাকে ভালোভাবে দিচ্ছে না বা মেনে নিচ্ছে না, তারপরেও বাবাকে বুঝালাম যে আমি যাবো এবং আই উইল ব্যাক সোন, আমি খুব তাড়াতাড়ি আবার ব্যাক করে চলে আসবো, তুমি টেনশন করো না। তো ওরকম করে বাবারই বুঝে আমি আমেরিকা থেকে আবার বাংলাদেশে আসলাম, এবং এসে আমি সরাসরি কক্সবাজারে চলে আসলাম ওই হোটেলে, যে হোটেলে আমি হচ্ছে রোমানাকে নিয়েছিলাম। এবং আসার পরে দেখলাম যে রোমান আমাকে ফোনে যে কথাগুলো বলেছিল, ও হোটেল মানে দোকান দিয়েছে বা ব্যবসা করতেছে, আসার পরে আমি আসলে এই ধরনের কোনো কিছুই পেলাম না। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি তোমাকে এতগুলো টাকা দিয়ে গিয়েছিলাম তুমি ব্যবসা করবা বলে, কিন্তু ব্যবসা তো তুমি করলা না, ব্যবসা করলা না, আমার কাছ থেকে টাকা নিলা, এটা কেন করলো? আমাকে তখন বললো, একটা জায়গা দেখালো, ওখানে নাকি তার হোটেল মানে তার দোকান ছিল, বাট পরিশেষে দোকান ভেঙে দেয়। দোকান ভেঙে দেওয়ার পরে হচ্ছে তাকে ওইখানে ওরা বহুতল ভবন বানায়, কমপ্লেক্স বানায়। তো ওদের মতো আর অনেকের দোকান ছিল, সবার দোকান ভেঙে দেয়, এখন ও অন্য একটা দোকানে চাকরি করে, যেটা আমাকে বললো আর কি, অন্য একটা দোকানে চাকরি করে, এবং সে আমার টাকাগুলো নষ্ট করে নেয়, আমার টাকা মোটামুটি রাখছে। তো যাই হোক, এবার আমি আসার পরে দীর্ঘ প্রায় 1 মাসের মতো ছিলাম কক্সবাজারে, এবং ওই 1 মাসে যেহেতু আমি আমার ওয়াইফের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে, তো সেই জায়গা থেকে রোমানার সাথে আমার প্রায় প্রতি রাতে ওই সময় এই ধরনের সম্পর্কটা হতো, স্বামী স্ত্রীর যে সম্পর্কটা। যদিও তাকে আমি বিয়ে করি নাই বা ওরকম কিছু, বাট আমার তখন তাকে প্রচণ্ড রকমের ভালো লেগে যায়, মানে নিজের ভিতর একরকম ভালো লাগা কাজ করে। ভালো লাগার পরিপ্রেক্ষিতে তখন সে আমাকে বিয়ের কথা বলে, এবং আমিও তাকে বিয়ের কথা বলি। এবং একটা পর্যায়ে আমি তাকে, কোনো কাবিন হয় না, ওরকম কোনো কাবিন না, এবং হচ্ছে আপনার মানে কোনো কিছু হয় না, যেহেতু আমি একজন আমেরিকান নাগরিক, আমার বাংলাদেশে কোনো ডকুমেন্ট নাই, আমি টোটালি আমেরিকায় ঘুরতে আসছি, বা মানে বাংলাদেশে ঘুরতে আসছি ওই ডকুমেন্টটা, বিকজ বাংলাদেশে আমার কোনো আইডি কার্ডও নাই, অথবা আমার কোনো জন্ম নিবন্ধনের পেপারও নাই। টোটালি আমি একজন আমেরিকান নাগরিক, আমেরিকানে আমার সব কিছু। তো সেই জায়গা থেকে বিয়ে করার তো অনেক ডকুমেন্টের দরকার, অ্যাম্বাসির হেল্প লাগে বা অনেক কিছু। তো এই জন্য আমি আর এত ঝামেলা না করে তাকে জাস্ট হুজুর ডেকে আমি তাকে কলমা করে তাকে বিয়ে করি। বিয়ে করার পরে কক্সবাজারে আমি তার সাথে থাকি দীর্ঘ 1 মাস ধরে, 1 মাসের পরেও থাকি, এবং থাকার পর ওইখানে আমার যে অফিস ছিল আমেরিকাতে, আমার অফিসটা তখন চালু হয়ে যায়। দেন আমাকে তখন আমেরিকা ব্যাক করতে হবে। তো ব্যাক করার সময় ও আমাকে বলতেছে যে তুমি আমাকে সাথে করে নিয়ে যাও আদনান, আমি তো এই দেশে থাকবো না, তো আমাকে নিয়ে যাও। ওরা আগের যে হাজব্যান্ড ছিল ওই হাজব্যান্ডকে ডিভোর্স করে দেয়, হাজব্যান্ডের সাথে সেপারেশনে চলে যায়। আফটার দ্যাট আমাকে বলে যে তুমি আমাকে নিয়ে যাও, আমি এই দেশে থাকবো না। তো আমি চিন্তা করলাম যে ও তোমাকে নিয়ে যাব, এবং বললাম যে ঠিক আছে নিয়ে যাব, কিন্তু এখনও তো নিয়ে যাওয়া সম্ভব না, তোমার পাসপোর্ট নিয়ে যাচ্ছি, তোমার ডকুমেন্টগুলো নিয়ে যাচ্ছি, ওগুলো সব কিছু ওকে করে আমি তোমাকে আমেরিকাতে নিয়ে যাব। এই বলে তখন চট্টগ্রামে আমি একটা বাসা ভাড়া করি, এবং বাসা ভাড়া করে একটা ভিআইপি টাইপের বাসা, খুলশির মতো খুব ভালো একটা জায়গায়, সে জায়গার ভিতরে একটা বাসা ভাড়া করে আমি তাকে রেখে যে আমি তো এখন আমেরিকাতে যাই, গিয়ে আমি তাকে নিয়ে যাব ওরকম প্ল্যানিংয়ে। তো ভাই আমেরিকাতে যাওয়ার পরেই আমার কিছু বিষয় আমার ভিতরে ঢুকে গেল। তো আমি সবসময় ফোন দিয়ে আমাকে বলতো যে আদনান আমার ভিসার কী হলো, ভিসা কতদিন, আমি কবে এম্বাসি ফেস করব, কবে যাব বা কবে আমি আসবো, এই বিষয়গুলো আমাকে সবসময় প্যারা দিত, সবসময় তাড়া দিত যে আর কত টাইম লাগবে, আর কতদিন লাগবে, আমার ভিসা হইতে কীরকম সময় লাগবে, ওইগুলো আমাকে বলতো। ঠিক আছে, আমি বললাম হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে আসবো, এটা নিয়ে তুমি ভেবো না। এই করতে করতে ও হঠাৎ করে আমাকে মানে বাংলাদেশে থাকা অবস্থা বলতেছে ও বাচ্চা কনসেপ্ট করছে, মানে বেবি হবে। তখন আমি চিন্তা করলাম বেবি হবে, তো ও বলে যে হ্যাঁ আমি বেবি কনসেপ্ট করছি, আমার বেবি হবে, এবং এটার বাবা তুমি, এরকম করে আমাকে বলে। তো আই থিঙ্ক ফাইন, ঠিক আছে বেবি হবে। আমি তখন পুনরায় আবার আমেরিকা থেকে বাংলাদেশে আসি, যেহেতু বেবি হবে, বেবি দেখার জন্য আমি হসপিটালে রাখি ওকে,
দীর্ঘ 1 বছর হয়ে যায়। আমি 1 বছর পর্যন্ত মানে 1 বছর পরে আমি আবারও আসি এবং ওই বেবি হওয়ার পর্যন্ত আমি হসপিটালের সাথে থাকি এবং আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে সন্তান হয়, আরিফুল ইসলাম নাম রাখি। তো আরিফুল ইসলাম নাম রাখি, ওই পছন্দ করে নামটা রাখে, আমিও রাখি। তো আমার সন্তানটা হওয়ার পরে এবার আমি প্ল্যানিং করলাম যে আমি তাকে নিয়ে যাবো, যেহেতু আমার বেবি হয়েছে তাহলে আর কোনো সমস্যা না। এখানে আমি তাদেরকে রেখে আমি পুনরায়, যেহেতু আমার জব আছে, আমি আমেরিকাতে আবারও যাই। যাওয়ার পরে ওইখানকার মানে আমার হঠাৎ করে আমার ভিতরে জিনিসটা জাগে আর কি, আমি আসলে অন্য কাউকে দোষারোপ করবো না। এই বিষয়ের উপরে কেউ আমাকে উদ্বুদ্ধ করেছে বা কেউ আমাকে কোনো কিছু বলেছে এরকম কিছু না, বাট আমার নিজের ভিতরে কেন জানি মনে হয় যে ও তো আমার সাথে আমাকে অনেক হেল্প করেছে বা ও আমার জন্য অনেক কিছু করেছে, এবং আমি যদি ওকে আজকে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে মানে বাংলাদেশ থেকে আমেরিকাতে নিয়ে আসি, আমেরিকার যে কালচার, আমেরিকার যে মানুষ বা আমেরিকার যে চলাফেরা, এগুলো তো ও ফলো করে ফেলবে, এগুলো ফলো করবে এবং ফলো করার পরে একটা পর্যায়ে দেখা যায় ও আমার ওই আগের বউটার মতো হয়ে যেতে পারে। এটা কিন্তু আমি আমার ভালোবাসা থেকে কাজটা করি, খারাপ কোনো কিছু না, যে খারাপ কোনো চিন্তাভাবনা ওরকম কিছু না, সম্পূর্ণ নিজের ভালো লাগা থেকে আমি তখন কাজটা করি। তো আমি তখন তারা আমার খুব ভালো লাগে, তো আমি তো এই জন্যই তাকে আর নিতে চাই না। মানে আমার কথা হচ্ছে আমার সন্তানও বাংলাদেশে বড় হবে, ও বাংলাদেশে বড় হবে, ও বাংলাদেশে বড় হবে, সন্তানও বড় হবে, এই জন্য আমি ওকে নিচ্ছি না। তো প্রায় 6 মাস হয়ে গেছে, একটা পর্যায়ে ও তখন অনেক হাইপার হয়ে গেছে, অনেক রেগে যাচ্ছে আমার উপরে যে তুমি আমাকে নিয়ে যাবার কথা বললা, বাট এখন কেন নিয়ে যাচ্ছ না, তুমি আমাকে ঘুরাইতেছো, তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি আমাকে বাচ্চার মা বানাইছো, কেন তুমি এগুলো করলা। ও মোটামুটি খুব রাগারাগি করতেছে। পরে আমি ওকে বুঝাই, দেখো আমেরিকার কালচার ভালো না, আমেরিকার পিপলরা অতটা বেটার না, ভালো না, বাংলাদেশে তুমি আসবা, আমি কোনো বাংলাদেশি এলাকায় থাকি না, আমি আমেরিকানদের সাথেই থাকি এবং আমার বাবাই আমেরিকান। তো সে জায়গা থেকে তুমি আসলে তুমি খারাপ হয়ে যাবা, তুমি ভালো থাকতে পারবা না, তোমাকে ভালো থাকতে দিবে না, এখানকার কালচার খুবই খারাপ, ওরকম করে তাকে বুঝাই বা তাকে বলি। কিন্তু ওর কথা হচ্ছে যে না, ও যাবেই যাবে, ও মানে নাসুর বান্দি, ও আমার কথা শুনবেই না। বাট আমারও কেমন জানি ভিতরে একটা একঘেয়েমি চলে আসে একটা সময়, যে ও কেন আমেরিকাতে আসার জন্য এতটা পাগল হয়েছে, তার মানে ওর কোনো চাহিদা আছে এবং আমেরিকাতে আসলে সম্ভবত আমাকে ছেড়ে দেবে, আমার সাথে থাকবে না। আমেরিকাতে অনেক বাঙালি, ও যেহেতু অনেক সুন্দর, কিন্তু সুন্দর ছিল, এটা স্বীকার করতে হবে, অনেক বেশি সুন্দরী ছিল। তো আমার টার্গেট হচ্ছে আমেরিকাতে আসলে বিভিন্ন আমেরিকানদের নজরে পড়বে বা বিভিন্ন দেশের ছেলেদের নজরে পড়বে, একটা সময় হয়তো খারাপ হয়ে যাবে, ও মানে থাকবে না, আমেরিকাতে থাকবে না বা আমাকে ছেড়ে দিবে, আমেরিকার কালচারের সাথে মিশে যাবে, এই ভয়ে আমি তখন তাকে আনতেছি না। তো আমার আরিফ তখন মোটামুটি বড় হয়েছে, বছরখানিক হয়ে গেছে। বছরখানিক হয়ে যাওয়ার পরে তখন আর তাকে রাখা যাচ্ছে না, ও খুব ঝামেলা করতেছে, প্রচুর ঝামেলা করে, এবং ঝামেলার পরিপ্রেক্ষিতে আমি তখন বাংলাদেশে আসি। আসার পরেই ও আমার সাথে আমেরিকাতে চলে যাবে, ও ব্যাগ ট্যাগ রেডি করে ফেলে, নাইলে ওকে ছেড়ে দেওয়ার জন্য, ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য, তালাক করে দেওয়ার জন্য, আমার সংসার করবে না, আদারওয়াইজ ওকে আমার আমেরিকাতে নিতে হবে। একটা পর্যায়ে এরকম করে বলতেছে যে বাংলাদেশে নাকি আমি কোনো রিলেশন করেছি, বাংলাদেশে আমার স্বামী আছে, আমার বউ আছে বাংলাদেশে, আমি ওটার সাথে থাকতেছি, আমেরিকাতে আমার বউ আছে, আমি আমেরিকার বউয়ের সাথে থাকতেছি, যার জন্য তাকে আমি নিয়ে যাচ্ছি না, কারণ ও গেলে সব কিছু দেখে যাবে, সব কিছু বুঝে যাবে, এই জন্য আমি ওকে নিচ্ছে না, আমি চালাকি করে ওকে বাংলাদেশে রেখে দিচ্ছি, আমি আমার আমেরিকান বউ নিয়ে আমেরিকাতে থাকতেছি। মানে ওর ভিতরে এই জিনিসটা জাগলো। তো আমি ওকে খুব বুঝাচ্ছি যে দেখো আসলে এরকম কোনো কিছুই না, আমি আসলে তোমাকে নিতে চাই না, কারণ ওখানে গেলে তুমি ওখানকার পরিস্থিতি বুঝবা না বা ওখানকার মানুষের সাথে তুমি খারাপ হয়ে যাবা, তো তুমি থাকো না। ও আমাকে অনেকভাবে খারাপভাবেও কথা বলে, যাই হোক ওর কথাগুলো আমি বলতে চাই না। একটা পর্যায়ে আমি ওরা বললাম যে তুমি আসলে কী চাও, মানে মূলত তুমি আমেরিকাতে কেন যেতে চাও। আমাকে বলে আমার ভবিষ্যৎটা কী, এখন তুমি আমেরিকার নাগরিক, আমি বাংলাদেশি, তুমি যদি কোনোদিন আমাকে আমেরিকাতে না নাও, আমার এই সন্তানটা বড় হচ্ছে, আমার সন্তানের ভবিষ্যৎটা কী, আমার বেবিটা বড় হলে কি হবে, আমার বেবিটা কার সাথে থাকবে বা আমার বেবিটার ভবিষ্যৎ কী, এরকম করে আমাকে বলতেছে। তা আমি তখন বললাম যে কথা তো ঠিক, ওর কথা তো মিথ্যা না, আমি আমেরিকার নাগরিক, আমেরিকাতেই থাকি, মাঝে মাঝে ওর কাছে আসি, প্রতি বছরে আসলাম, এখন যদি আমি একটা সময় না আসি তাহলে আমার বাচ্চার ভবিষ্যৎটা কী। তা আমি বললাম যে তাহলে তুমি কী চাও। ও আমাকে বলে তুমি যদি আমাকে আমেরিকাতে না নাও তাহলে আমার বাচ্চার ভবিষ্যতের জন্য কিছু একটা করো। তো বাচ্চা তো তখন মাত্র 1 বছর ছোট, তো 1 বছরের বাচ্চার ভবিষ্যতের জন্য আমি কী বা করবো। পরে আমি বললাম যে ওই সময় কিন্তু অনেক আমেরিকান নাগরিকরা আছে বাংলাদেশে প্রপার্টি কিনে, জায়গা কিনে, তা আমি যদি আমেরিকান, আমি তো আমার নামে কিনবো না। আমি তখন তারা বললাম যে ঠিক আছে, আমি তোমার নামে তাহলে একটু জায়গা কিনে দিই, তুমি একটু জায়গা দাও, আমি তোমার নামে কিনি, আর বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করে যদি আমার কখনো কোনো কিছু হয়েও যায় আমেরিকাতে, তাহলে তুমি এই জায়গাটাতে আমার বাচ্চাটাকে রাখবা এবং আমার বাচ্চাটা ওই জায়গাটা তার ভবিষ্যৎ, এটা বললাম আর কি। তো ও তখন রাজি হলো। রাজি হওয়ার পরে আমি তখন জায়গায় খুঁজতে মোটামুটি চট্টগ্রামের খুব ভালো একটা জায়গার ভিতরে, মানে সিটির মধ্যে একটা জায়গা পাই, সে জায়গাটা আমার খুব পছন্দ হয় এবং দেখার মতো একটা জায়গা, বিল্ডিং সহ জায়গাটা বিক্রি করবে, মানে দোতলা একটা বাড়ি আছে, ওই বাড়িটা সহ মালিক বিক্রি করে দিবে, অনেক টাকা, মানে অনেক কোটি টাকার এটার বাড়িটার দাম। তা আমি তখন ওই বাড়িটা কিনবো
আমার আমেরিকাতে থাকা বাবারই বললাম। বাবা তখন বললো যে ঠিক আছে কিনো, ভালো কথা। উনি তো আসলে মানে ওরকম কোনো সময় কোনো বিষয় না করে না। আমি যখন যেটা বলি উনি আমার সবসময় আমাকেই বলবে ইয়েস হোয়াট এভার ইউ ক্যান ডু, আমাকে ওরকম করে বলে। তো আমি তখন আমার মতো করে ওইখানে জায়গাটা পছন্দ হইলো, হওয়ার মতো আমি তখন দোতলা বাড়িটাই তখন কিনে নিলাম, টোটালি কিনলাম। এবং কিনলাম যে আমার নামে না, যেহেতু আমি আমেরিকার নাগরিক, আমি তখন আমার বউর নামে কিনলাম, মানে রোমানার নামে। বাড়িটা কেনার পরে আমি তখন ওই বাড়িতে আমার বউ এবং বাচ্চারা রাখলাম। রাখে আমি বললাম যে তোমরা উপরে আরও কাজ করো। দোতলা হয়েছে, আমার টার্গেট হচ্ছে বাড়িটা আমি 4 তলা বানাবো। এবং আমি 4 তলা কাজ শুরু করে দিলাম। শুরু করে দিয়ে আমি তখন আমেরিকাতে ব্যাক করি। ওই সময় কিন্তু আমার বউ আমার সাথে খুব একটা খারাপ ব্যবহার করে না, ভালো হয়ে গেছে। আমেরিকাতে আমি 6 মাসের মতো থাকি। 6 মাস পরে 6 মাসের ভিতরে কাজ কিন্তু হয়ে গেছে, মানে এটা তখন বাড়িটা তখন টোটালি 4 তলা হয়ে গেছে। 4 তলা বাড়ি হয়ে গেল। 4 বছর পরে 6 মাস পর আমি দেন আবারও পুনরায় বাংলাদেশে গেলাম। আমি কিন্তু প্রতি বছরে 2-3 বার যাচ্ছি, আপ ডাউন করতেছি। আবারও বাংলাদেশে আসলাম। আসার পরে আমি তখন আমার এই বাড়িটাকে খুব সুন্দর করে সাজালাম এবং ফ্ল্যাটগুলোকে ভাড়া দিলাম, বিভিন্ন ওয়েতে ভাড়া দিলাম ফ্ল্যাটগুলোকে। এবং ভাড়ার টাকা আমার বউ উঠাবে, আমার বউ নিজের কাছে রাখবে ভাড়ার টাকাটা, এরকম করে আমাকে দিয়ে গেলাম। এখন কিন্তু আর আমেরিকাতে যাওয়ার জন্য কোনো পাগলামিও করে না। আগে যেভাবে পাগলামি করতো যে তুমি আমাকে নিতেই হবে, আমাকে নিয়ে যাও, আমি বাংলাদেশে থাকবো না, মানে প্রচণ্ড রকমের পাগলামি করতো। বাট এই পাগলামিগুলো এখন বন্ধ হয়ে গেছে। ও আর খুব একটা ঝামেলা করে না। ও ওর মতো করে আমার সন্তান নিয়ে বাংলাদেশে খুব ভালো করেই আছে, খুব ভালোভাবেই আছে। যেই হোক, আমি তখন পুনরায় আবার আমেরিকাতে গেলাম। আমি আমার জব করতেছি। এইভাবে আরও কয়েক মাস কাটলো। কয়েক মাস কাটার পরে একটা সময় আমার হঠাৎ করে মনে হলো যে একটা বাঙালি পরিবারের সাথে কথা বলেছিলাম, তারা সিলেটি। সেখানে একটা ভাবির সাথে কথা বলি এবং আমি এই প্রথম কোনো বাংলাদেশি মানুষকে আমার এই রোমানার বিষয় বলি। এর আগে কিন্তু কখনোই কাউকে বলি নাই। ওই সিলেটি ভাবিটার কাছে তখন আমি বললাম যে ভাবি এমন এমন ঘটনা, এইভাবে সব কিছু জানাইলাম। যেহেতু আমি আমেরিকা তার বিয়ে করতেছি না, ওভাবে আছি। ভাবি তখন আমাকে হঠাৎ করে বললো যে না, বাংলাদেশি মেয়েরা ভালো হয় না, তোমার সাথে চিট করতে পারে, বেইমানি করতে পারে। তোমার ছেলে হয়েছে তো কী হয়েছে, তুমি তারা বাংলাদেশ থেকে আমেরিকাতে নিয়ে আসো। আমেরিকায় অনেক পরিবার আছে এবং প্রয়োজন আমার সাথে থাকবে, আমার সাথে থাকলে খারাপ হবে না, আমি আমার সাথে রাখবো এবং তুমিও প্রয়োজন আমাদের সাথে থাকবা। ওরকম করে আমাকে সিলেটি ভাবিটা তখন ওরকম করে মানে আমাকে উদ্বুদ্ধ করে। আমি তখন বললাম আপনি শিওর বলতেছেন তো আপনার সাথে রাখবেন? যদি আপনি আপনার সাথে রাখেন বা আপনার সাথে সব কিছু ঠিক থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই, আমি ওকে নিয়ে আসবো, আপনার সাথে রাখবেন। পরে আমাকে বলে হ্যাঁ তাহলে তুমি নিয়ে আসো, আমার এখানে থাকবে, আমার সাথে থাকবে। যাই হোক, এই কথা আমার ওই ভাবিটার সাথে হলো, সিলেটে ভাবিটার সাথে হওয়ার পরে আমি তখন রোমানাকে বললাম যে রোমানা, আমি তোমার পাসপোর্ট জমা, কারণ ওর পাসপোর্টের কপি অলওয়েজ আমার কাছে থাকতো। তাই বললাম পাসপোর্ট জমা দিতেছি, বাবুর পাসপোর্টটা সহ দিয়ে দাও, বাবুর পাসপোর্টটা সহ করো, আমি তোমাদেরকে আমেরিকাতে নিয়ে আসবো। তো যেই বউ ধরেন আমেরিকাতে আসার জন্য এত পাগলামি, এত ঝামেলা, এত কিছু, ওই হঠাৎ করে আমাকে বলতে স্যার এখন গিয়ে কী হবে, এখন কেন যাব? আমি তখন বললাম ওমা, তুমি এতদিন পর্যন্ত আমার সাথে এত ঝামেলা করতেছো, তুমি আমেরিকাতে আসবা, আমেরিকাতে থাকবে, আমেরিকাতে আনি না কেন, এই জন্য তুমি আমাকে এত পরিমাণে প্রেশার দিয়েছো, আমার সাথে এত খারাপ ব্যবহার করলা, বাট এখন সব কিছু ঠিক হলো, তুমি এখন আসবা না? পরে আমাকে বলে যে না, এখন আমি বাবুর এইখানে ভর্তি করাবো, পড়াশোনা করাবো, বাট আমি এখন আর যাবো না, আমার এখন আর যাওয়ার প্রয়োজন নেই। আমি তখন বললাম এটা কোন ধরনের কথা বললা, তুমি আসবে না কেন? ও আসবে না, আসবে না, আসবে না, আসবে না। 3 মাস পর আমি তখন আসলাম বাংলাদেশে। আইসা ওরে বললাম যে ভেবিরও, আমি তখন বাবুরও পাসপোর্ট করলাম, ওর পাসপোর্টও ঠিক করলাম যে চলো তোমাদেরকে নিয়ে যাব। না, ও তখন আর যাবে না। ও আমাকে বলে যে না, আমি যাবো না, আমি যেখানে ভালো আছি, আমার বাচ্চাটা পড়াশোনা করাবো, বাংলাদেশে রাখবো। মানে যেই কথাগুলো আমি আগে বলতাম যে আমেরিকাতে গেলে বাচ্চা খারাপ হয়ে যাবে, বাচ্চা ভালোভাবে মানে বড় হবে না, বা ওখানকার কালচার ভালো না, ওখানকার পিপল ভালো না, মানুষ ভালো না, ওরে আমি যেগুলো বলতাম এখন উল্টাও আমাকে এগুলো বলতেছে। উল্টাও আমাকে বলতেছে আমার বাচ্চা আমি আমেরিকাতে নিব না, নিলে সেখানকার মানুষের সাথে আমার ভেবেই খারাপ হয়ে যাবে, সেখানকার মানুষ ভালো না, মানে এটা আমাকে ও বোঝাচ্ছে। তো ঠিক আছে, ও যেহেতু নিয়ে যাবে না, আমি বললাম যে ঠিক আছে ফাইন, তাহলে বাংলাদেশে থাকুক, যেহেতু তুমি নিবা না। এরকম করে আমি পুনরায় আবারও বাংলাদেশ থেকে আমেরিকাতে ব্যাক করে গেলাম। যাওয়ার পরে এবার সে আর আমার সাথে আগের মতো কথা বলে না। মানে আগে যেরকম ফোন দিলে আমার সাথে কথা বলতো, ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আমার প্রতি একটা টান, ভালোবাসা, আগ্রহ ছিল, এই জিনিসটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে। আগের মতো আমার সাথে ওরকম করে সম্পর্ক নাই। তো এরকমটা কেন করতেছে ওইটাও কিন্তু আমি বুঝতে পারতেছি না, মানে কেন এরকমটা করতেছে, এইভাবে কেন আমার সাথে এরকমটা করতেছে আমি বুঝি না। পরে আমি কিন্তু মনে করেন যে আমার জীবনের যত ইনকাম, কতবার যে বাংলাদেশ থেকে আমেরিকাতে গিয়েছি, কতবার তার কোনো হিসাব নাই। এবং একটা পর্যায়ে আমি বাংলাদেশের পাসপোর্ট পর্যন্ত তৈরি করি, মানে শুধুমাত্র আমার ফ্যামিলির সাথে রিলেটেড থাকার জন্য বা আমার বউকে ঠিক রাখার জন্য বাংলাদেশে পাসপোর্টও করি। তো করার পরে ওই জায়গায় আমি তখন আমার বউরে, মানে আমার যে বাসায় দারোয়ান ছিল, ওই দারোয়ানটার সাথে আমি একদিন ওভাবেই কথাবার্তা বলি এবং তাকে আমি কিছু টাকা পয়সাও দিয়ে যাই। এবং গোপনে আমি একটা সিসি ক্যামেরা আমার বাড়ির সামনে লাগাই যাই, যেটা আমি আমার মোবাইল ফোন দিয়ে কন্ট্রোল করতাম, আমার বউ এটা বুঝতো না।
এবং ওই সিসি ক্যামেরা অনুযায়ী আমি দেখতে পাইতাম যে বিভিন্ন লোক, মানে একজন দুজন না, বিভিন্ন লোক আমার বাসায় আসতো। এবং দারোয়ান ওইটা সত্যতা স্বীকার করে। দারোয়ান নিজেও বলে যে হ্যাঁ, অনেক শিল্পপতি, অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক বাংলাদেশে, তারা আমার বাসায় আসতো এবং আমার বউ তাদের সাথে বেরিয়ে যেত, রাত নেয় দিন নেয় ওরকম একটা টাইমে। এবং আমি তখন বুঝতে পারি যে ওর যে আগের একটা প্রফেশন ছিল যেটা ও কক্সবাজারে করতো, ওই প্রফেশনও আবার চলে গেছে। তো এইটার জন্যই তো আমি আমার বউকে একটা সময় ছেড়ে দিয়েছিলাম, আমার নিজের বউকে আমি ছেড়ে দিয়েছিলাম শুধু এই একটা মাত্র কারণে। তো আমার এই বউ যদি সেম কাজটাই করে তাহলে তো আর হলো না, তাহলে তো আর আমার মানে এটা তো আর হতে পারে না। তখন আমি কি করব, আমি ওরে মানে বাংলাদেশে এসে ওর গায়ে পর্যন্ত হাত তুলি যে না তুমি চলে যাও, আমার সাথে চলো, আমেরিকাতে তুমি থাকবা। তারা বাইরেও নিয়ে যাওয়া যায় না, যতভাবেই প্রেশার দিই, যাবে না যাবে না যাবেই না। একটা সময় আমি খুব রেগে গেলাম যে ঠিক আছে তুমি যদি না যাও তাহলে আমি আরিফকে নিয়ে চলে যাব, আমার ছেলেকে আমি নিয়ে চলে যাব। তুমি যদি না যাও, আমাকে বলে ঠিক আছে তোমার ছেলেকে তুমি নিয়ে চলে যাও, তোমার ছেলেকে তুমি নিয়ে চলে যাও, কিন্তু আমি যাব না। মানে ও সন্তান দিতে রাজি আছে কিন্তু নিজে যাইতে রাজি নেই। তো তখন তো আমি বুঝেই গেলাম যে আসলে কেন যেতে চাচ্ছে না অ্যাকচুয়ালি। একটা সময় জানতে পারি যে ও বাংলাদেশে আরও অনেকগুলো ব্যবসা শুরু করেছে, বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির সাথে, মানে বিল্ডার্স কোম্পানির সাথে ওর অনেক শেয়ার আছে, অনেকগুলোর সাথে ও মোটামুটি ভালো লেভেলের একজন ব্যবসায়িক হয়ে যাচ্ছে বাংলাদেশে। বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে, ওখান থেকে বেনিফিট পাচ্ছে এবং আমার বাসার ভাড়া উঠাচ্ছে। এই সব কিছু আমি তখন বুঝতে পারি। এবং সে যে আমার কাছ থেকে একটু 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 করে অনেকটাই দূরে সরে গেছে এবং আমার সাথেও সংসার করবে না, আমার সাথেও কন্টিনিউয়াসলি থাকবে না, ওই বিষয়টা তখন আমি পরিপূর্ণভাবে বুঝে গেলাম। তার আচার আচরণ, কথাবার্তা বা তার চালচলন, এগুলো আমি তখন কনফার্ম হয়ে গেলাম। তখন আমি চিন্তা করলাম যে কী করা যায়, মানে আমার তো একটা কিছু লাগবে। পরে আমি তারে বললাম যে একটা সময় আমি তারে বললাম যে দেখো আমি আমার আগের বউটাকে এই কারণেই ছেড়ে দিয়েছি। আমার আগের বউটাকে, আমেরিকান বউটা কিন্তু ভালোই ছিল, ও আমাকে অনেক যত্ন করতো, আমাকে অনেক বুঝতো, বাট তারপরও তাকে ছেড়ে দেওয়ার কারণ একটাই ছিল যে সে বিভিন্ন ছেলেদের সাথে মেলামেশা করতো। তো এটা আমাকে কষ্ট দিয়েছে, যার জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমি তোমাকে বিয়ে করেছি এবং তুমিও বিয়ের আগে সেম এই কাজটাই করতাম। আমার মায়ের যে গল্প আছে, আমি আমার মায়ের গল্পটা তাকে বললাম যে দেখো আমার মাও এরকম করে কষ্ট পাইছে, আজ আমি জানি না যে আমার মা কোথায় আছে, আমার বাবা কোথায় আছে, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি আমার বাবা মায়ের ঠিকানাও জানি না। তো তোমার কাছে অনুরোধ যে তুমি এগুলো করো না, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমেরিকাতে নিয়ে যাব এবং লাস্টবারের মতো তোমাকে অনুরোধ করি। যদি সে লাস্টবার অনুরোধ করার পরেও আমাকে তখনও প্রত্যাখ্যান করলো যে নাও যাবে না। ও টোটালি কথা একটা যে আমি ওর সাথে থাকলে থাকবো, না হলে ওকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ও যাবে না। যেহেতু নিজেই আমাকে ছেড়ে দেওয়ার কথা বললো, বা থাকলে থাকবো না থাকলে ওকে ছেড়ে দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার প্রসঙ্গটা যখন চলে আসলো তখন আমি ভাবলাম যে ওর সাথে তো আর কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না, যেহেতু ছেড়ে দেওয়ার প্রসঙ্গ চলে আসছে। আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে আমার যে বাড়িটা আমি তোমার নামে লিখে দিয়েছি, এই বাড়িটা তুমি মানে আমার নামে করো, আমার সন্তানের নামে দাও, অথবা এটা আমি বিক্রি করে ফেলবো, আমি লোক খুঁজতেছি। তখনও কিন্তু ও বলে না যে বাড়ি নিয়ে কোনো কথাও বলে না যে ঠিক আছে তুমি বিক্রি করবা করো, তখন আমাকে একই কথা বলে। তো আমি বিভিন্ন জায়গায় লোক খুঁজছি এবং অনেকগুলো কাস্টমার পাইছি বাড়ি বিক্রি করার জন্য। তো অনেকগুলো কাস্টমার পাইছি, পাওয়ার পরে আমার ওইখানে, আমি যে আমেরিকাতে জব করতাম, ওইখানে একটু প্রবলেম দেখা দেয় আমার জবে। কারণ আমি কিন্তু খুব অমনোযোগী ছিলাম আমার জবে, আমি খুব ক্ষতি করি ওই কোম্পানির। আমি বেশিরভাগ সময় বাংলাদেশে চলে আসতাম, ঠিকমতো কাজ করতাম না, কোম্পানি থেকে আমাকে অনেকবার রিজাইন দেওয়া হয়, আমি আবার নিজেই এটাতে এসে জয়েন করি, আমাকে কোম্পানি খুব ভালোভাবে দেখে না। তো কোম্পানির বড় একটা প্রবলেম হয়, ওই কারণে আমি তখন আবারও আমেরিকাতে চলে যাই এবং সেখানে কি আমি কন্টিনিউসলি করতেছি। আর এই জায়গা থেকে আমি তাকে কথা বলতেছি, বিভিন্ন লোক আসে বাড়ি দেখার জন্য, বাড়ির ডকুমেন্টগুলো দেখার জন্য, কিন্তু ও দেখাইতো না, মানে রোমানা কাউকেই দেখাইতো না, বাড়িঘরও দেখাইতে চাইতো না, বা ও জানি কেমন লোক আসলে বিদায় করে দিত। যাদের কাছে আমি বিক্রি করবো তাদের সাথে ও কথা বলতো না, বা তাদেরকে বাড়িও দেখাইতো না, বাড়ির যে কাগজপত্র এগুলোও দেখাইতে চাইতো না। একটা পর্যায়ে দেখলাম যে খুব খারাপ হয়ে গেছে, আমার সাথেও খারাপ ব্যবহার করে, এবং খারাপ ব্যবহারের মাত্রাটা এত পরিমাণে তীব্র ছিল, এত পরিমাণে খারাপ ব্যবহার করতো যেটা আমি নিতে পারতাম না। এক পর্যায়ে আমি বললাম যে তোমার নামে মামলা করব এবং তুমি আমার সন্তানকে আমার কাছে দিয়ে দিবা, বা আমি আমার সন্তানকে নিয়ে চলে আসবো। মানে আমার টার্গেট হচ্ছে আমি যাব, আমার সন্তান নিয়ে চলে আসবো এবং জায়গাটা আমি বিক্রি করে দিব। তো ওরকম প্ল্যানিং করে আমি ওর সাথে কথাবার্তা হচ্ছিলো। ওই সময় সালটা ছিল 2018 সালের কথা, 18 সালের দিকে। তো 2018 সালের দিকে আমি ওর সাথে যখন ঝামেলা হয় তখন আমার ফেব্রুয়ারি চলতেছে, ফেব্রুয়ারি মাসে। তো মের দিকে আমি মার্চ এপ্রিলের দিকে আমি বাংলাদেশে যাব এবং গিয়ে আমি সব কিছু বিক্রি করব, কথাবার্তা। 1.5 মাস পরেই তখন হঠাৎ করে একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে, মানে রাতের বেলায়, আমেরিকার সময় তখন প্রায় রাত 11টার কাছাকাছি, বাংলাদেশ সময় দিনের হয়তো 11টা হবে এরকম, আমাকে কল দিয়েও কান্নাকাটি করতেছে, প্রচণ্ড কান্নাকাটি। কী হয়েছে, কান্নাকাটি করতেছে কেন? বলতেছে যে আমার বেবিটা মারা গেছে। কী বলো, বেবি মারা গেছে?
হঠাৎ করে ফোন দিয়ে রাতের বেলায়, কি মারা গেল? বলে মারা গেছে ও গতকালকে রাতে মারা গেছে গতকালকে। তো গতকালকে রাতে বেবি মারা গেল, তুমি আমাকে এখন জানাইলা, কারণ কি? পরে বলতেছে মাটি দিয়ে দিব, তুমি চাইলে একটু ভিডিও কল দিয়ে দেখো। মানে এটা শোনার পর তো মানে আমার অ্যাজ একজন বাবা হিসাবে মানে আমি তো তখন আমার ভিতরে নাই, কি এটা কোন ধরনের কথা? মারা গেল রাতে জানাইলো এখন আমাকে, আবার এখন আমাকে ফোন দিয়ে বলে মাটি দিয়ে দিচ্ছি। আমি সাথে সাথে লাইন কেটে ভিডিও কল দিলাম। ভিডিও কল দেওয়ার পরে ইমোর মাধ্যমে কল দিলাম, আমাকে দেখাইলো। আমি মানে কি বলবো, বাংলাদেশে একটা নাম্বার দিয়ে আমার ইমো খোলা ছিল আমার ফোনে, ওর ওই নাম্বারটাই ছিল, ইমোর ওই নাম্বারটাই। ও সম্ভবত ইমোটা আরও চালাইতো, বিভিন্ন লোকদের সাথে ওই ইমোতেও অ্যাক্টিভ ছিল ওই নাম্বারে। যাই হোক, আমি এই প্রসঙ্গে না যাই। আমি ইমোতে ঢুকার পরে কল দিলাম, দেখলাম যে আমার বাচ্চাটার এই অবস্থা, শুয়ে আছে, সাদা কাপড় পরে রাখছে। সেটা তো হতে পারে না। মানে আমি কান্নাকাটি করতেছি ওখানে বসে, হাউ ইজ পসিবল, এটা কীভাবে হলো? গতকালকে রাতে মারা গেছে, কীভাবে মারা গেল? হঠাৎ করে মারা গেছে। আমি বললাম আমার বাচ্চাকে তুমি মাটি দিও না, আমার বাচ্চাকে তুমি হসপিটালে ট্রান্সফার করো, হসপিটালে রাখো, আমি আসতেছি, আমি এখন টিকিট দেখতেছি, আমি আজকের মধ্যে চলে আসবো, তুমি আমার বেবিকে হসপিটালে নিয়ে যাও, আমি চলে আসতেছি। না, ও আমার কোনো কথা শুনতেছে না, নেভার আমাকে এটা বলতেছে না, এই ও মারা গেছে, বেশিক্ষণ উপরে রাখলেও আত্মা কষ্ট পাবে, মাটি দিয়ে ফেলতে হবে হুজুরদের মতো, বা হুজুরা বলছে। তাই আমি বললাম আমি বাবা, আমি আমার সন্তানকে দেখবো না, তুমিও কীভাবে মাটি দিও না। আমি কান্নাকাটি করতেছি এবং আমি তখনও দৌড়াইতেছি আমার টিকিটের জন্য, আমি দেশে যাব। আমি টিকিটের জন্য ফোন করতেছি এবং প্রয়োজনে প্রাইভেট বিমান নিয়ে আমি চলে যাবো, আমার সন্তানকে আমি দেখব। মানে আমার এত পরিমাণের খারাপ লাগতেছে, কিন্তু একটা পর্যায়েও ঠিকই বাচ্চাকে মাটি দিয়ে দিবে এবং সে মাটি দিয়েও দেয়, চট্টগ্রামের একটা কবরস্থানে মাটি দিয়ে দেয়। পরের দিনে আমি তখন ফ্লাইট করি এবং ফ্লাইট করে আমি তখন বাংলাদেশে আসি। আসার পরে তখন বিল্ডিংয়ে তালা মারা, ও বাসায় নেই। দারোয়ান ছিল, দারোয়ান গেটে। আমি তখন বললাম যে বিল্ডিংয়ে তালা মারা কেন? মানে ওর যে ফ্ল্যাটে থাকতো ওই ফ্ল্যাটে তালা মারা। তখন দারোয়ান বলতেছে যে ম্যাডাম গ্রামে গেছে। তো ওর গ্রামের বাড়ি কিন্তু আমি তখনও চিনতাম না, মাঝে মাঝে গ্রামে যাইতাম, বাট আমি গ্রামের বাড়ি চিনতাম না। ফোনটা তখন বন্ধ, কল দিয়েছি, ফোনটা বন্ধ। অনেকক্ষণ পরে আমি আমার বাসা থেকে তখন হোটেলের ওই দিকে আসছি, মানে আমি যে হোটেলে উঠবো ওই হোটেলের এরিয়াতে আসছি, আমাকে তখন কল দিচ্ছে ইমোতে। কল দিয়ে বলতেছে যে আদান তুমি বাংলাদেশে আসছো? আমি বললাম যে হ্যাঁ। তুমি তো তোমার ফ্ল্যাটে তালা মার, তুমি কোথায়? বললাম একটু গ্রামে আসছি। তা বললাম বাচ্চারে কোথায় মাটি দিছো? ও তখন বলে না। কোন জায়গায় মাটি দিছো ও বলে না। তা আমি বললাম যে তুমিও বাসায় নাই, বাসায় তালা মারা, তুমি চলে গেছো তোমার গ্রামে, তোমার গ্রাম কোথায় সেটাও আমি জানি না, আমার বাচ্চার কবর আমি দেখতে আসছি, তো আমার বাচ্চার তুমি কোথায় মাটি দিছো তুমি এটা জানো না? বলে না, তোমার আমাকে বলতেছে তোমার জানতে হবে না, বাচ্চাকে কোথায় মাটি দিছে এটা জানতে হবে না। কেন? বাচ্চা আমার না, আমার বাচ্চার কবর আমি দেখবো না? তো বলে যে না, এটা তোমার জানতে হবে না। তুমি কোন বাচ্চার অধিকার নিয়ে আজকে এরকম করতেছো? তুমি কবে তোমার বাচ্চাকে দেখতে আসছো? তুমি তো ছেলেই আমেরিকাতে, তুমি আমেরিকাতে মেয়ে নিয়ে থাকতে, আমেরিকায় মেয়ে নিয়ে ঘুমাইতা, তোমার বাচ্চার খবর তুমি কীভাবে নিলা? বাচ্চারে আমি পেটে ধরছি, আমি বড় করছি, বাচ্চা আমার কাছে মারা গেছে, এটা সম্পূর্ণ আমার বাচ্চা, এতে তোমার কোনো অধিকার নাই, তুমি বাচ্চার কবরের কাছে যেতে পারো না। তখন এই বিষয়টা আমার কাছে খুব টেনশন হয়ে গেল, মানে টেনশন দিল আমাকে যে কী ব্যাপার, আমাকে বাচ্চার কবরের কাছে কেন যেতে দিচ্ছে না? তার মানে এখানে কোনো না কোনো একটা ঘটনা আছে। রাতটা কাটাই দিলাম। বিশ্বাস করুন, আমি আমার দারোয়ানকে পর্যন্ত জিজ্ঞেস করে, দারোয়ান পর্যন্ত বলে না কোথায় মাটি দিছে, দারোয়ান পর্যন্ত বলে না যে কোন জায়গায় বাচ্চাকে মাটি দেওয়া হয়েছে, বলে না। না বলার পরে রাতটা কোনো মতে কাটাইলাম। সকালবেলা আমি তখন এখানকার যে মসজিদ ছিল, আমার কথা হচ্ছে বাচ্চা যেহেতু মাটি দিছে, তাহলে তো মসজিদের ইমাম থেকে শুরু করে মুয়াজ্জিন থেকে শুরু করে ওরা তো জানবে কোথায় বাচ্চা মাটি দিছে, কারণ তারা তো জানাজা দেবে, বা আমার বাচ্চা তো মোটামুটি বড়ই হয়েছে। ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে বেবিরে কোথায় মাটি দিছে? ওনারা বলে এখানে তো কোনো বেবি মারাই যায়নি। আমি তো ভিডিও করে দেখছি আমার বাচ্চা মারা গেছে, সাদা কাপড় পরায় রাখছে। তাই বলতেছে যে না, এখানে তো কোনো বাচ্চা মারা যায়নি, কোনো বাচ্চাকে আমরা মাটিও দিইনি। তো আমি বিল্ডিংয়ের কথা বললাম যে এই বিল্ডিংয়ে বলেন, এই বিল্ডিংয়ে কোনো বেবি মারা যায়নি, আমরা মাটি দিইনি। তাহলে বাচ্চা কোথায়? গিয়ে দারোয়ানকে ধরলাম, ধরার পরে দারোয়ানকে বললাম আমি এখন তোরে পুলিশে দিব, আমি এখন তোরে পুলিশে দিব, তুই বল আমার বাচ্চারে বের করছে, বাসা থেকে বের হয়েছে, ওইটা পর্যন্ত সিসি ক্যামেরায় সব ফুটেজ উঠেছে, বাসা থেকে বাচ্চা নিয়ে বের হয়েছে,
এখানে অপরিচিত যাদের আমি চেহারা দেখেছি সবাই অপরিচিত ছিল, কেউ আমার পরিচিত লোকজন ছিল না। দারোয়ানটি বললাম যে তুইও এখানে ছিলি, সিসিটিভিতে তোরও চেহারা আসছে, তুই আমার বাচ্চারে বাসা থেকে বের হয়েছি, লাশ নিয়ে কই গেছে? পরে দারোয়ান বেটা ভয়টা তখন বলছে যে স্যার ম্যাডাম তো বাচ্চাকে নিয়ে গ্রামে গেছে। তাহলে মাটি কোথায় দিছে? গ্রামে। সে গ্রামের ঠিকানা বল। ও গ্রামের ঠিকানা বলে না। তুই জানোস, তুই বলতে হবে। যখন পুলিশের ভয় কঠিনভাবে দেখাচ্ছি, পরে ও ভয়ে গ্রামের ঠিকানা দিছে যে হ্যাঁ অমুক জায়গায় ম্যাডামের গ্রামের বাড়ি। তো সেই গ্রামে যাওয়ার আগে আমি তখন আমার সিলেটি ভাবিটার সাথে যোগাযোগ করলাম। ভাবিটি বললাম, ভাবি আমাকে বলো খবরদার গ্রামে যেও না, গ্রামে গেলে তোমাকে মেরে ফেলবে, গ্রামে গেলেই তোমাকে মেরে ফেলবে, তুমি গ্রামে যেও না, কারণ ওখানকার মানুষজন খুব খারাপ, তুমি গ্রামে যেও না। সারাটা দিন ওখানে কাটাইলাম, কোনো আইনের আশ্রয় নিব সেটাও বুঝতে পারতেছি না, যে আইনের আশ্রয় নেওয়াটা ঠিক হবে কি না ওইটাও বুঝতে পারতেছি না, বা আদৌ বাচ্চার কবর কোথায় দিল সেটাও জানি না। লাস্ট পর্যন্ত আমি দারোয়ানরা এসে আবারও ধরলাম, ধরে বললাম যে দেখ, একমাত্র তুই জানিস এবং তুই মোটামুটি সব কিছু বুঝিস। তারা একটা অফার করলাম যে তোরা আমি 2 লক্ষ টাকা দিব, তোরা আমি 2 লক্ষ টাকা দিব, আমার বাচ্চাটার কোথায় কবর দিছে তুই আমাকে রাতের বেলায় নিয়ে যাবি। 2 লক্ষ টাকা দিয়ে তারা আমি রাজি করাইলাম যে ঠিক আছে 2 লাখ টাকা দিলেও রাজি। টাকা তো আসলে দেই নাই, ওর সাথে ওরকম কথা হয়েছে। রাতের বেলায় তখন ও আমাকে আমার বাচ্চার জেনে কবর দিছে, কবরস্থান আমাকে নিয়ে যায়। আমার কাছে কেন জানি মনে হয়েছে আমার বাচ্চাটা মরে নাই। আমি বাংলাদেশে আসলে আমাকে জড়াই ধরতো, আমার কপালে চুমু দিত, আমার বুকে ঘুমাইতো। মানতে পারলাম না, ওরে বললাম তুই কবর খোর। ও কবর খুঁড়তে রাজি হয় না, ও বলে না আমি কবর খুঁড়ব না। আমি বাধ্য হয়ে কবর খুঁড়লাম, নিজে কবর খুঁড়ছি। আমার আঙ্গুলগুলো মনে হয় ভেঙে গেছে, কারণ মাটি তো শক্ত হয়ে গেছে অনেক দিন। আমাদের কাছে তো কোনো খুন্তি নাই, কুড়াল নাই, যতটুকু পারতেছি বাঁশ দিয়ে ইয়ে করে, এবং লাস্ট পর্যন্ত দারোয়ান আমাকে হেল্প করে। ও আমাকে হেল্প করার পর আমি তখন বাচ্চাটাকে উঠাই। পচে গেছে, একদম পচে গেছে আমার পচা বাচ্চা। আমার নাকে গন্ধ লাগে না, আমি নাক ভাইতে আমি তখন ওই একটু পচা বাচ্চাটা আমি তখন ওখান থেকে উঠাই। ওঠে আমি যে গাড়ি নিয়ে যাই, ওই গাড়িতে বাচ্চারে নিই, এবং নেওয়ার পর আমি ডিরেক্ট লোকে হসপিটালে নিয়ে যাই। বাচ্চা অনেক অংশে পচে গেছে ওই সময়। হসপিটালে নিলে পরে তারা তখন থানাতে ফোন করে, পুলিশ আসে, এসে ওরা ওদের মতো করে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। আমি তখন বললাম যে দেখেন আমার বাচ্চাকে আমি ডিএনএ করাবো, আমার বাচ্চাকে মারা হয়েছে, খুন করা হয়েছে, এটা বললাম। তখন ডিএনএর জন্য ওরা ব্যবস্থা করলো, হসপিটাল কর্তৃপক্ষ ডিএনএ করালো, বাচ্চার পোস্টমর্টেম করলো। পোস্টমর্টেম যেহেতু আমার বাচ্চা, আমি বললাম যে ও মারা গেছে, মারা যাওয়ার পিছনে কেউ না কেউকে মারছে। এবং পোস্টমর্টেম রিপোর্টে যেটা আসলো যে বাচ্চাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, মানে মারা হয়েছে বলতে ও শ্বাসরোধে মারা গেছে, শরীরে কোনো কারো ইয়ে পাওয়া যায়নি, ওরকম কিছু নয়, কিন্তু শ্বাসরোধ মানে নিঃশ্বাস আটকে মারা গেছে এরকম। তখন আমি সাথে সাথে মামলা দায়ের করলাম আমার বউয়ের নামে। আমার যে ডকুমেন্টগুলো ছিল ওই ডকুমেন্টগুলো দিয়ে, বাড়ির ঠিকানা দিয়ে, ডকুমেন্ট দিয়ে মামলা করলাম। ওর গ্রামে ওকে পাওয়া গেল না, গ্রামে পাওয়া গেল না। খোঁজখবর শুরু করলাম, ওরে আরও কোথাও পাওয়া যাচ্ছে না। ও নাই 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 নাই, কোথাও ওকে পাওয়া যায় না। এবং এই ঘটনা মুহূর্তের মধ্যে আমেরিকান আমার বাবা জানতে পারলো, এবং আমার ওই সিলেটি ভাবি আমার পরিবারকে জানালো। তখন আমার আমেরিকান বাবা এবং আমার ওখানকার যে বড় ভাই তারাও তখন বাংলাদেশে আসলো। এসে তারা আমাকে মানে কোনো রকমের মামলার তারা আমাকে আর জড়াতে চায় না, তারা আমাকে এখান থেকে নিয়ে যাবে। তারা ভাবতেছে বাংলাদেশ খুবই ডেঞ্জারাস, আমি এখানে থাকলে বিপদে পড়বো। আমি তাদেরকে বুঝালাম যে না, এটা কোনো সমস্যা নেই। তারা একরকম আমাকে ওইখান থেকে নিয়ে যাবে, জোর করে আমাকে ওইখান থেকে নিয়ে গেল, মানে বাংলাদেশ থেকে আমাকে নিয়ে চলে গেল আবার আমেরিকাতে। আমার সন্তানটাকে পুনরায় আবারও ওইখানে আমি হুজুর দিয়ে মানুষের মাধ্যমে মিলাদ পড়ায় অনুষ্ঠান করে তারপর আমার সন্তানকে আমি মাটি দিই, এবং সন্তানকে মাটি দেওয়ার পর আমি একটা ছোটোখাটো অনুষ্ঠানও করে সবাইকে এলাকা মানুষকে আমি খাওয়াই। তাদের ওই শহরের মানে তাদের যে একটা সিটি শহর আছে ওই শহরের ভিতরে আইনে মানুষকে খাওয়াই। পরে আমেরিকাতে যাওয়ার পরে আমার বউ আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে, আমার নাম্বার সে পায়, সে ইন্ডিয়াতে চলে গেছে। আমি যখন মামলা দায়ের করছি জানতে পারছি সে ইন্ডিয়াতে চলে গেছে, বর্ডার দিয়ে ইন্ডিয়া চলে গেছে। কান্নাকাটি করে বলতেছে আমার সন্তান আমার চেয়েও বেশি তো তোমার মায়া থাকার কথা না, আমার সন্তানকে আমি মারিনি, আমার সন্তান মারা গেছে, ওর নিউমোনিয়া ছিল, এই সমস্যা ওই সমস্যা। কান্নাকাটি করে, প্রচণ্ড কান্নাকাটি করে যে তুমি আমার নামে মামলা উঠাও, আমাকে এভাবে তুমি বিপদে ফেলো না, আমি কিছু করি নাই, এরকম করে বলতেছে। আমি তখন বললাম যে তাইলে একটা শর্তে মামলাটা উঠে দিতে পারি, তুমি আমার যে জায়গাটা আছে আমার জায়গাটা তুমি আমার ফিরিয়ে দিবা, আমি এখানে একটা এতিমখানা বানাবো, আমার বাচ্চার নামের উপর একটা এতিমখানা করবো। ও বললো ঠিক আছে, আমি তোমার কথা দিতেছি, তুমি দেশে আসো, আমি মামলা উঠাই দাও, আমি এখানে তোমার জায়গা দিয়ে দেবো, তুমি ওখানে একটা এতিমখানা করবো। তারপর আমার যে আমেরিকান বাবা সোনারে বললাম, সিলেটির ওই ভাবি ভাই ওদেরকে বললাম, ওরা কেউ এটাতে রাজি হয় না। তারা বলে তুমি গেলেই তুমি এখন মারা পড়বা, কারণ এই মেয়ের সাথে তোমার খারাপ ধরনের সম্পর্ক আছে,
বা এরা তোমাকে ঝামেলা করতে পারে, একটা প্রবলেম করতে পারে, বা ওরকম করে আমাকে বোঝাইলো। লাস্ট পর্যন্ত ও ফোনের উপর ফোন এবং ফোন করতেছে। একটা পর্যায়ে আমাকে হুমকি দিতে শুরু করছে। পরিশেষে চিন্তা করলাম যে ওর সাথে আর ঝামেলা বাড়াইয়া লাভ নাই। হয়তো কোনো একদিন আমি আমার সন্তানের কবর দেখতে যাব বা কোনো এক কারণে বাংলাদেশে যাব, ও আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে গেছে। ওই সময় আমার ক্ষতি করবে, এবং আমার কিছু জিনিস ওর কাছে ছিল যেগুলো আমি বলতে চাই না এখন। কিছু ডকুমেন্ট আমার ওর কাছে ছিল, ওইগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল শুরু করছে। লাস্ট পর্যন্ত আমি তখন আমেরিকাতে বসে মামলাটা ডিসমিস করলাম, মামলা উঠাই নিছি। বললাম যে না ঠিক আছে, আমি মামলা উঠাইছি। মামলা উঠানোর পরে ও যে জায়গা বাড়িটা আমাকে দেওয়ার কথা ছিল, বাড়িটা আমাকে দেয় না, বাড়িটা বিক্রি করে দিছে, অন্য একটা লোকের কাছে বিক্রি করে দিছে। এরপরে আমার সন্তান যেহেতু আমাকে ভালোবাসে, বা আমি সন্তানের নামের উপরে আমি আমার ওই এলাকাতে একটা জায়গা কিনি, আমার শ্বশুরবাড়ি এরিয়াতে ওখানে একটা জায়গা কিনি। শেষে আবার গিয়ে জায়গা কিনে ওখানে আমি একটা এতিমখানা বানাই। প্রতি মাসে এতিমখানা আমি টাকা দিই, বাচ্চারা ওখানে পড়াশোনা করে আসে। আমার সন্তানের আরিফুল ইসলাম হেফজ এতিমখানা আমার সন্তানের নামের উপরেই করি। তো এই পর্যন্ত আমি আর বিয়ে শাদী করি নাই, সেই থেকে এই পর্যন্ত এভাবেই আছি। আমার বউ সে কোথায় আছে আসলে আমি অ্যাকচুয়ালি বলতে পারি না। কখনো শুনি বাংলাদেশে, কখনো শুনি বিদেশে, বা বিভিন্ন দেশেও থাকে। কী করে না করে এটা ওই জানে, আমি আসলে আর তেমন কিছু জানি না। আমার সন্তানটা কীভাবে মারা গেল এখন আমার মনেই প্রশ্নটা। পোস্টমর্টমে আসলো শ্বাসরোধ হয়ে মারা গেছে। এখন কি অসুস্থতার কারণে মারা গেল নাকি কেউ শ্বাসরোধ করলো তা তো বলতে পারি না। তবে আমাকে অনেকেই বলে মায়ের চেয়েও মাসির দরদ ভালো না। আমার বউ কখনো আমার সন্তানকে মারতে পারে না, কারণ ও সন্তানকে লালন পালন করছে, বড় করছে, নিচে পেটে ধরছে। আমি তো সন্তানকে দেখিই না একরকম, সন্তানের কাছ থেকে দূরেই ছিলাম। তো কীভাবে নিজের সন্তানকে মেরে ফেলবে? তো যাই হোক, কেন মারা গেল না মরে গেল এটা আল্লাহই ভালো জানে, আল্লাহ তাআলাই জানে। বাট আপন ভাই আমার খুব ভালো লাগে, আমি আপনার গল্পগুলো শুনি। আজকে অনেক বছর ধরে আপনার গল্পগুলো শুনি। আমার ভিতরে এই কষ্টের কারণটা কষ্টটা আমি তুলে ধরলাম। জানি না আসলে কতটুকু বুঝতে পারবেন, কারণ আমি অনেকটা ইংলিশে লিখেছি। যদি না বুঝে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, এবং আমার সন্তান আল্লাহ যেন ওপারে ভালো রাখে, ও যেন ভালো থাকে, আমার সন্তানের জন্য দোয়া করুন। এবং যদি সময় হয় তাহলে আমার সন্তানের এতিমখানাটা দেখে আসবেন। আমার সন্তানের অমুক জায়গায় আমার সন্তানের নামের উপর এতিমখানাটা আছে, চট্টগ্রামের একটা গ্রামীণ এরিয়াতে। এবং এখন আমার রোমানার যে বাবা মারা আছে তারাও আমাকে অনেক ভালোবাসে, আমার সাথে মাঝে মাঝে কথা বলে। বাট আমি তাদের সাথে খুব একটা কথা বলি না। শুধু এতিমখানাটা দেখার জন্য বছরে একবার করে যাই। আমার এতিমখানায় বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনা করে, হুজুর আছে, বাচ্চাদেরকে পড়ায়। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ চট্টগ্রামের ভাই আদনানের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আরিফুল ইসলাম হেজবা মাদ্রাসা ও ইতিমখানা, যাই হোক, আল্লাহ ওনার মাদ্রাসায় নাকি প্রায় 50 জনের মতো বাচ্চা আছে, যাদেরকে উনি সম্পূর্ণ নিজের খরচে, আজকে প্রায় 6 বছরের মতো নাকি উনি নিজের খরচে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বা সম্পূর্ণ ওনার নামের উপরে এতিমখানাটা চলতেছে, ওনার মৃত বাচ্চা নামের উপরে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমেরিকায় বসেও উনি আসলে সম্ভবত ওনার বাবা যে ওনার মায়ের সাথে যে কাজটা করেছিল, এটাই ওনাকে খুব বেশি ইমোশনালি কষ্ট দিয়েছিল। এটার জন্যই হয়তো তিনি রোমানার সাথে এই কাজটা করেছে, বা রোমানার সাথে উনি এই সম্পর্কে জড়িয়েছে। তো রোমানা তো আসলে প্রথম থেকেই খারাপ ছিল, এটা ওনার বোঝা উচিত ছিল। এরকম রোমানা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই আছে। এবং আদনান, ওই গল্পের পিছনে আদনান ভাইয়েরই সম্পূর্ণ দোষ আমি মনে করি আর কি। আদনান ভাই অতি আবেগী, অতি ইমোশনাল হয়ে এই কাজটা করে ফেলেছে। রোমানার জায়গাটাই খারাপ ছিল, এবং সেই জায়গা থেকে রোমানাকে উঠিয়ে এনে বিয়ে করা, এটা উনি ঠিক হয়নি। আরেকটা বিষয় কি জানেন, এটা হয়তো আপনাদের শুনতে খারাপ লাগবে, বা অনেকেই এটা নিয়ে অন্য কমেন্ট করুন, বাট তারপর আমি বলি, আসলে সত্যিকার অর্থে বিদেশি মানুষগুলো অনেক সহজ সরল হয়, ওরা অতটা চালাক হয় না। আমাদের বাংলাদেশি মানুষদের ভিতরে, বিশেষ করে এশিয়া মহাদেশের মানুষগুলোর ভিতরে যে ধরনের প্যাঁচ কাজ করে প্রতিটা বিষয়ের উপরে, অনেক প্যাঁচ করে, অনেক ঝামেলা করে, বা একটা জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পছন্দ করে, বা ঘুরিয়ে পেঁচিয়ে বলার মাঝে একটা আনন্দ পায়। কিন্তু বিদেশিরা ওরকম না, বিশেষ করে ওরা খুব সহজ সরল টাইপের হয়, এবং ওরা ওই সহজ সরল কথাগুলোকে বিশ্বাস করে। আদনান ভাই খুব ছোটো বয়সে ওনাকে আমেরিকাতে নিয়ে যায়, এবং সেখান থেকে উনি বড় হয় সেখানকার মানুষের সাথে বড় হয়, যার জন্য ওনার আসলে এই ধরনের প্যাচগুলো ওনার মধ্যে ছিল না, যেগুলো তার বউয়ের মাঝে ছিল। এবং রোমানা যেটা করেছে অবশ্যই খারাপ করেছে, এটা মোটেও সে ভালো করেনি, এবং এটার জন্য তাকে অবশ্যই দায় দিতে হবে। তবে আরিফের মৃত্যুর বিষয়টা আমার কাছে কেন জানি মনে হয় যে রোমানা দায়ী না,
মানে আরিফকে মেরে ফেলার তো কোনো কারণ আমি দেখতেছি না রোমানা। এমন না যে আরিফকে মারলে রোমানা কোটি টাকার মালিক হয়ে যাবে, বা আরিফকে মারলে রোমানার কোনো কিছু সাধন হবে, ওরকম কিছু তো আমার মনে হয় না। এখন পোস্টমর্টেমে কী আসছে বা কেন মারা গেল, অনেক অসুস্থতার কারণে বিভিন্নভাবে আরিফ হয়তো ওটাও ছোটো ছিল, অনেক ছোট, হয়তো মুখের মধ্যে কোনোভাবে কোনো কিছু প্যাঁচেও মরে যেতে পারে, অনেক কারণে থাকতে পারে। কিন্তু রোমানা মেরেছে এটা আসলে আমার কাছে কেন জানি মনে হয় না, কারণ রোমানা মারবে কেন, মারার তো কোনো কারণ আমি দেখতেছি না। তারপর বাকিটা আল্লাহই ভালো জানে, এবং আপনাদের মন্তব্য খেয়াল করব। যাই হোক বন্ধুরা, এই নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।